ঢাকা শহরে চলে এসেছি, কিন্তু এখানে কাউকে চিনি না। কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোকানে এসে এক গ্লাস পানি খেয়ে বের হব, তখন এই ভাই, কই যান? পানির দাম দিয়ে যান। পানির দাম দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কই থেকে লোক আসে জানে বুঝি না। কত টাকা? 2 টাকা। আচ্ছা, আমি 2 টাকা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। অজানা শহর, চারদিকে বিপদ সংকেত। ফোন বের করে বন্ধুকে দিলাম। হুম, বল। আমি হঠাৎ করে কাজের খোঁজে ঢাকায় চলে আসছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখানে কিছু চিনি না। ও আচ্ছা। বলছি কি, তোর কাছে কয়েকদিন থাকা যাবে? আমি কাজ পেলে চলে যাব। তোকে না করতে পারছি না, তুই চলে আসছিস। আচ্ছা, তোর সমস্যা হলে বল, আমি অন্য একটা ব্যবস্থা করে নিব। না, সমস্যা নেই। তুই এখন কোথায় আছিস, ঠিকানাটা আমাকে বল। আমি ফার্ম গেটে আছি। তুই অপেক্ষা কর, আমি আসছি। রাফি ফোন রেখে দিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি আমার আসাতে রাফিকে না জানি চলে আসছি, তার জন্য ওর রাগ হচ্ছে। কিন্তু এখন আমার একটা থাকার ব্যবস্থা করতে হবে। 1 ঘন্টা পর রাফি এলো। আসতে এত দেরি হলো কেন? ঢাকা শহরে থাকলে বুঝতে পারবি 1 মিনিটের রাস্তা কতক্ষণ লাগে। ও আচ্ছা। এখন চল, বাইরে অনেক গরম পড়েছে। আচ্ছা। রাফির সাথে আমি একটা বাসে উঠে বসলাম। বাস চলতে শুরু করলো। তুই হঠাৎ কাজের খোঁজে ঢাকায় কি করতে আসছিস? চাকরি হাতে মোয়া চাইলে পাওয়া যায়। আসলে আমি একটা কাজের জন্য আবেদন করছিলাম, গতকাল বিকেলের দিকে ফোন করে জানালো। আচ্ছা, বুঝলাম। কিছুক্ষণ পর বাস থেকে নেমে কিছুক্ষণ হেঁটে রাফির মেসে এলাম। এরপর আমি হাত মুখ ধুয়ে নিলাম। আমি বাড়িতে ফোন করে জানালাম আমি রাফির কাছে আসি। সাগর, অনেক দূর থেকে এসেছিস, কিছু খেয়ে নে। তুই ঠিক সময় ভাত নিয়ে আসছিস, আমার খুব ক্ষুধা লেগেছে। দুইজনে খেয়ে নিই। এরপর আমি আর রাফি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রাফি, চল বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। আমি রাফি বাইরে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চা খেয়ে রুমে এসে পড়তে শুরু করলাম। যেহেতু আমার আগামীকাল ইন্টারভিউ দিতে হবে, অনেক রাত পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ঠিকানা অনুযায়ী আমি চলে এলাম। হাবিবুর রহমানকে, ভিতরে আসেন। জি, আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। বসো, তোমার ফাইল দেখি। জি স্যার। আমি ফাইলটি ওনার কাছে দিলাম। উনি ভালো করে দেখলো। তোমার সব রেজাল্ট ভালো, তোমাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দেবে। ওকে স্যার। এরপর এক এক করে বেশ কয়েকটা প্রশ্ন করলো। তার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এই নাও তোমার ফাইল, আর বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো। ধন্যবাদ স্যার। আমি বাইরে এসে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর কয়েকজনের নাম বলল, তারপর তার মধ্যে আমিও আছি। এক এক করে স্যারের সাথে দেখা করুন। এরপর এক এক করে দেখা করলো। আমার পালা এলো, আমি ভিতরে ঢুকলাম। আমরা তোমাকে সিলেক্ট করছি, এখন আমাদের জন্য তুমি কিছু একটা ব্যবস্থা করো। মানে বুঝলাম না স্যার। আমাদেরকে 5 লাখ টাকা দিলে আমরা তোমার চাকরিটা পাইয়ে দেবো। স্যার, এত টাকা আমি কোথায় পাবো? আমি অনেক গরিব মানুষ, আমার বাবা নেই। সরি, তোমাকে চাকরি দিতে পারতেছি না। সমস্যা নেই। আমি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে এলাম। হাই রে, চাকরি সামান্য একটা, কোম্পানিতে ঘুষ দিয়ে চাকরি করতে হবে। দুপুর হয়ে গেছে। আমি একটা হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে রাফির মেসে এলাম। তোর চাকরির খবর কি? সবই ঠিক ছিল, কিন্তু 5 লাখ টাকা দিতে হবে। এখন কি করবি? আমি 5 লাখ টাকা কোথায় পাবো? না করে দিয়ে আসছি। আমি চাকরির সন্ধানে যখন ঢাকায় আসছি, তখন চাকরি না পেয়ে বাড়িতে ফিরবো না। বাড়িতে না গিয়ে চলবি কি করে? তুই এক কাজ কর, আমাকে একটা ম্যাচ খুঁজে দে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস ঢাকা শহরে থাকতে কত টাকা খরচ? এছাড়া আমার কোনো উপায় নেই। তুই এক কাজ, কয়েকদিন আমার কাছ থেকে কাজের খোঁজ কর, যদি না পাস বাড়িতে চলে যাবি। আচ্ছা। পরের দিন আমি কাজের খোঁজে বের হলাম। আমাকে কিছু একটা করতে হবে, নাহলে আম্মু আর ছোটো ভাইকে খাওয়াবো কি? হাঁটতে হাঁটতে আবাসিক এলাকার দিকে চলে এলাম। শুনেছি ঢাকা শহরে টিউশনি করালে ভালো টাকা পাওয়া যায়। আমি বিভিন্ন জায়গায় টিউশনি ও কাজের খোঁজ করতে শুরু করলাম। দুপুর হয়ে গেছে, মেসে এলাম। সারাদিন কোথায় ছিলি? কাজের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। বিকেলের দিকে আবার বের হব। আচ্ছা। বিকেলের দিকে আমি আবার কাজের খোঁজে বের হলাম। এদিকে ওদিকে কাজ খুঁজতে শুরু করছি। একটা ভদ্রলোক আমাকে ডাকলো। এই ছেলে, এদিকে আসো। জি বলুন। এদিকে ঘোরাঘুরি করছো কেন? আমি কাজের খোঁজে বের হয়েছি। ও, এইভাবে ঘোরাঘুরি করলে কি কাজ পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? কাজের বিজ্ঞাপন দেখে কাজের খোঁজ করো। আচ্ছা। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে একটু হাঁটাহাঁটি করে
ম্যাসে ফিরে এলাম। এইভাবে কিছুদিন কেটে গেল, কোনো কাজ পেলাম না। নিউজ পেপারের একটা চাকরির বিজ্ঞাপন দেখে সেই ঠিকানায় চলে এলাম। আমি এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একটা ভদ্রলোক দরজা খুলল। আমি বিজ্ঞাপন দেখে আসছি। আপনি কি কাজের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন? আমার বাড়ি একটা দারোয়ান দরকার। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? জি, আমি মাস্টার্স করছি। তুমি এত পড়াশোনা করে শেষ পর্যন্ত দারোয়ানের চাকরি করবে? আমার এছাড়া কোনো উপায় নেই। আমি খুব গরিব মানুষ। চাকরির জন্য ঢাকায় আসছিলাম, কিন্তু ঘুষ চাওয়ায় আমি ঘুষ দিতে পারবো না বলছি। ও, ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। উনি আমাকে ভিতরে নিয়ে গেল। স্যার, আমার চাকরিটা খুবই দরকার। আমি আমার বন্ধুর মেসে আছি। ঠিক আছে, তুমি আগামীকাল থেকে আমাদের বাড়ির দারোয়ানের চাকরি যোগ দিবে। তোমার থাকা খাওয়া ফ্রি। আমি কি বলে ধন্যবাদ দিব, আমার বলার ভাষা নেই। আমি এটা আমার কর্তব্য পালন করছি। আমার মানুষকে সাহায্য করতে ভালোই লাগে। এরপর আমি রাফির মেসে ফিরে এলাম। রাফিকে সব কিছু বললাম। পরের দিন আমি সকালে কাজের জন্য যোগ দিতে এলাম। আসসালামু আলাইকুম স্যার। তুমি চলে আসো, জি স্যার। আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। স্যার আমাকে গেটের পাশে রুমে নিয়ে গেল। উনি আমাকে এখানে থাকার ব্যবস্থা করছে। ধন্যবাদ স্যার। তোমার কাজ ভালোভাবে পালন করবে। জি স্যার। আমার অফিসের সময় হয়ে গিয়েছে, তুমি তোমার দায়িত্ব পালন করো। ওকে স্যার। উনি চলে গেল। আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে গেটের সামনে চেয়ার নিয়ে বসলাম। স্যারের গাড়ি বের হয়ে গেল। আমি গেট লাগিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এলো। এই যে, গেট খোলেন। আপনি কে? আমি এ বাড়ির কাজের মেয়ে। আপনি কে? ও, আমি এই বাড়ির নতুন দারোয়ান। তাড়াতাড়ি গেট খোলেন, আমার এমনিতে দেরি হয়ে যাইতেছে। আচ্ছা দিচ্ছি। আমি গেট খুলে দিলাম। মেয়েটি চলে গেল। মেয়েটি ভিতরে ঢুকলো। আন্টি, বাড়িতে কি নতুন দারোয়ান রাখছেন নাকি? তোমার আঙ্কেল একটা ছেলেকে নাকি দারোয়ান রাখছে, তবে আমার সাথে তার এখনো দেখা বা কথা হয়নি। রুমি, তাড়াতাড়ি সবজি বেঁচে রাখ, আমি আসছি। ঠিক আছে। এদিকে আমি গেটে চুপ করে বসে আছি। দুপুরবেলায় আমি রুমে এসে পানি খেয়ে রুম থেকে বের হতেই দেখি একটা মেয়ে গেট খুলে ভিতরে ঢুকছে। এই যে, আপনি কে? আর না বলে ভিতরে আসছেন কেন? আমি কে? আর আগে বলেন আপনি কে, এখানে কি করেন? জি, আমি নতুন দারোয়ান। ও আচ্ছা, আপনি কে বলেন? আশ্চর্য। আপনি দারোয়ান, কিন্তু আপনি জানেন না আমি কে। আমি জানি না বলেই আপনার কাছে জানতে চাইলাম। ঠিক আছে, জানতে হবে না, সরেন, আমাকে ভেতরে যেতে দেন। আমি অপরিচিত কাউকে ভিতরে যেতে দিব না। চুপ, একদমই চুপ করেন। আমি হাবিবা। ও আচ্ছা। হাবিবা রাগের আগে আমার কোনো কথা না শুনে ভিতরে চলে গেল। কি মনে করেছে নিজেকে? আমাকে চেনে না? কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দারোয়ান কে রাখছে? তোর আব্বু রাখছে কেন, কি হয়েছে? কি হবে, আমাকে ভেতরেই ঢুকতে দেয় না। বলে কি অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, আগে আপনার পরিচয় দিন। আমার বাড়ি আমাকেই ঢুকতে দিবে না? তোর পরিচয় না দিলে তোকে চিনবে কি করে? দেখে মনে হলো অশিক্ষিত, গ্রাম থেকে চলে এসেছে। ঠিক আছে, আমি বলে দিব। ঠিক আছে, বলবে। আমাকে যেন কখনো গেটে আটকানো না হয়। এদিকে আমি গোসল করে নিলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ের সাথে একটা ভদ্র মহিলা এলো। তুমি কি সাগর? জি। উনি এই বাড়ির মালিকের বউ, সালাম দিতে জানেন না? আসসালামু আলাইকুম ম্যাম। উনি উত্তর দিলেন। তুমি ঠিক মতো তোমার দায়িত্ব পালন করছো তো? জি, কিছুক্ষণ আগে একটা মেয়ে পরিচয় না দিয়ে ভিতরে চলে গেছে। ওটা আমার মেয়ে, ও একটুও বদমাচাচি। জি আচ্ছা। রুমি, সাগরকে প্রতিদিন তুই খাবার দিয়ে যাবি। আমি কেন নিয়ে আসবো? আমি দারোয়ানের কাছে আসতে পারবো না। চুপ কর, তোকে যা বলা হয়েছে তাই করবি। যাও রুমে খাবার রেখে আয়। কাজের মেয়ে খাবার রেখে এলো। এরপর ম্যাম আর কাজের মেয়ে চলে গেল। আমি সময় বুঝে খাওয়া দাওয়া সেরে নিলাম। বাড়িটা বেশ বড়। বাড়ির সামনে ফুলের বাগান রয়েছে। আমি হেঁটে হেঁটে দেখছি ভালোই লাগছে। কিছু কিছু গাছ শুকিয়ে যাচ্ছে, সার দিলে ঠিক হয়ে যাবে। হঠাৎ স্যারের গাড়ির শব্দ পেলাম। আমি দৌড়ে গেটের কাছে এসে গেট খুলে দিলাম। গাড়ি ভিতরে ঢুকলো। আমি গেট লাগিয়ে দিলাম। এরপর স্যারের কাছে এলাম। কি বলবে? স্যার, ফুলের বাগান একটু যত্ন নেওয়া প্রয়োজন, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তুমি পারবে? স্যার, আমি গ্রামের ছেলে, আমি সব কিছু চাষ করতে পারি। আব্বু, ওকে টাকা দিবে না, সব টাকা মেরে দিবে। তুই কি সব বলছিস? ওকে দেখে আমার এমন মনে হয় না। থাক স্যার, ম্যাম যখন নিষেধ করছে তখন টাকা দিতে হবে না। তুমি এই নাও টাকা, কি কি সার লাগে কিনে নিও। টাকা দিয়ে দিলে? যাও, তুমি গিয়ে কাজ শুরু করো। জি আচ্ছা। আমি বাড়ি থেকে বের হয়ে স্যারের দোকান খুঁজে বের করে সার আর কিছু ফুল গাছের চারা নিয়ে বাড়িতে এলাম। এরপর আমি ফুল গাছ পুঁতে দিয়ে সারগুলো ছিটিয়ে দিলাম। এই ছেলে, গাছগুলো যদি মারা যায় তাহলে কিন্তু তোমার খবর আছে।
জি আচ্ছা। খ্যাত একটা। এরপর হাবিবার বান্ধবীরা এলো। হাবিবা, এই দারোয়ানকে কোথা থেকে তুলে নিয়ে এসেছিস? আর বলিস না, তোরা জানিস আব্বুর কারোর কষ্ট দেখতে পারে না। এই ছেলে গ্রাম থেকে এসেছে। এই জন্য খ্যাত খ্যাত লাগছে। দেখো দেখো, চুলের কাটিং একপাশে তেলে ভর্তি। এই, তোরা ছেলেটাকে নিয়ে বাজে কথা বলছিস কেন? আসলে ছেলেটা অনেক ভালো। আম্মু, তুমি ওর হয়ে সাফাই করতে হবে না। তোর আব্বু শুনলে রাগ করবে। এদিকে আমি চেয়ারে বসে চাকরির জন্য পড়ছি, হঠাৎ আম্মু ফোন দিল। হ্যাঁ বলো। কেমন আছিস? ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না, মালিক খুব ভালো। তাহলে তো একটুও চিন্তা কমলো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। এইভাবে 2-3 দিন চলে গেল। একদিন আমি বাগানে পানি দিচ্ছি, তখন স্যার এলো। বাহ, বাগানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে নতুন গাছগুলো বড় হয়ে গেছে। স্যার, সার দেওয়ার ফলে গাছগুলো সুন্দর হচ্ছে। কয়েকদিন পর ফুল গাছে ফুল ফুটতে পারে। বাহ, তুমি চাষ সম্পর্কে ভালো জানো। স্যার, কিছু না মনে করলে আমি কি পাশের ফাঁকা জায়গায় সবজি চাষ করতে পারি? শিওর, তুমি চাষ করতে পারো, কোনো সমস্যা নাই তো? ওকে স্যার। পরের দিন থেকে আমি কাজ শুরু করে দিলাম। কাজ করছি, তখনই হাবিবা গেটে এসে গাড়ির হর্ন দিতে শুরু করলো। আমি তাড়াতাড়ি এসে গেট খুলে দিতেই, এই ছেলে কোথায় থাকো সারাদিন? কাজে ফাঁকি দেওয়া? আসলে আমি সবজি লাগাচ্ছিলাম। চুপ কর ফাজিল। এই জন্য আমার গ্রামের লোকজনকে পছন্দ হয় না। সরি ম্যাম। গেট দেরিতে খোলার জন্য মনে হচ্ছে তোকে ঠাস করে চট দিই। আর এমন হবে না। অশিক্ষিত গ্রাম্য ছেলে কোথাকার, কোথা থেকে আসে বুঝি না। হাবিবা ভিতরে চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে আমার কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। চেয়ার নিয়ে বসলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ে এলো। আপনি কিছু বলবেন? আন্টির দোকান থেকে এইসব কি কিনে নিয়ে আসতে বলছে? আচ্ছা। আমি কাজের মেয়ের কাছে থেকে লিস্ট নিয়ে বের হলাম, কিন্তু মুদির দোকান কোথায় খুঁজে পাচ্ছি না। একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম। ধন্যবাদ ভাই। আমি হাঁটতে হাঁটতে ছেলেটির কথা মতো এলাম, এসে দোকান পেলাম। মামা, কি লাগবে আপনার? এই নিন লিস্ট। লিস্ট অনুযায়ী আপনি মালামাল দেন। আপনি অপেক্ষা করেন, আমি লিস্ট অনুযায়ী দিচ্ছি। আচ্ছা। আমি রাফিকে ফোন দিলাম। হ্যাঁ বল। বলছি কি, আমি এখানে মাস্টার্সের ভর্তি হতে চাই। কি বলছিস? এ তো অনেক ঝামেলা। তোকে আগে কলেজে ভর্তি বাতিল করে এখানে আনতে হবে। তবুও। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি রাখছি, আমি পরে ফোন দিব। ঠিক আছে। আপনার মালামাল 1000 টাকা হয়েছে। আচ্ছা, এই নিন আপনার টাকা। আমি মালামাল নিয়ে গাড়িতে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর হাবিবা দরজা খুলে দিল। এই ছেলে এখানে কি? কাজে শুধু ফাঁকি দেওয়া? আসলে ম্যাম, আপনার আম্মু আমাকে মুদির দোকানে পাঠিয়েছিল। কখন গিয়েছিলেন দোকানে? 2 ঘন্টা আগে। এতক্ষণ লাগে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসতে? সব সময় কাজে ফাঁকি দেওয়া? আমি আপনাদের মতো লোকজনকে খুব ভালো করে চিনি। আসলে ম্যাম, আমি এখানের কিছুই চিনি না। দোকান খুঁজতে আমার সময় লেগেছে। হাবিবা, ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আম্মু, এই ছেলেটা শুধু কাজে ফাঁকি দেয়। আমি তো শুনলাম ও বলেছে এখানে কিছুই চেনে না, দোকান খুঁজতে সময় লেগেছে। তুমি জিনিসপত্র রেখে গেটে চলে যাও। জি আচ্ছা। আমি গেটের কাছে এলাম। এদিকে। আম্মু, আমি কিন্তু ফাঁকিবাজদের পছন্দ করি না। একেই তো আব্বু ওকে চাকরি দিয়েছে, খ্যাত একটা। তুই যা তোর কাজে। আমি পরের দিন সকালে স্যারের কাছে ছুটি নিয়ে এসে আমি রাফির সাথে একটা কলেজে এলাম। আমি ঢাকায় আসার আগে কলেজের কাগজপত্র তুলে রাখছিলাম। সাগর, এই সরকারি কলেজে তোর চান্স হতে পারে। ঠিক আছে, চলো আমরা ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলি। ঠিক আছে। আমরা দুজনই প্রিন্সিপাল স্যারের কাছে এলাম। কি চাই? স্যার, আমি মাস্টার্সে ভর্তি হতে চাই। ও, তোমার কাগজপত্র দেখি। জি স্যার। আমি কাগজপত্র স্যারকে দিলাম। স্যার কাগজপত্র দেখলেন। তোমার রেজাল্ট ভালো, তুমি ইংরেজিতে অনার্স শেষ করেছো। জি স্যার, আমি এবার মাস্টার্স শেষ করতে চাই। স্যার প্লিজ আমাকে ভর্তি করিয়ে নেন। আমাদের একটা সিট খালি ছিল, তুমি তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। স্যার, ও গ্রাম থেকে এসছে, খুব গরিব মানুষ। ভর্তিটা কি ফ্রি করে দেওয়া যায়? ফ্রি করে দিতে পারবো, কিন্তু ব্যাংকের টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব। এই দাঁড়ান, কাজে ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হয়েছিল? আমি একটু বাইরে গিয়েছিলাম। ফাঁকিবাজ একটা অশিক্ষিত। ম্যাম, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? আমি আমার বন্ধু রাফির কাছে গিয়েছিলাম।
যান কাজ করেন। জি আচ্ছা। আমি আমার রুমে এসে চেঞ্জ করে নিলাম, তারপর আমি গেটের কাছে বসলাম। এই নেন আপনার খাবার। আপনি রেখে যান, আমি পরে খাবো। ঠিক আছে। কিছুক্ষণ পর একটা ভদ্রলোক এলো। কি চাই? আমি ভিতরে যাব। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি শরীফ সাহেবের সাথে দেখা করতে চাই। উনি বাসায় নেই, উনি এখন অফিসে আছে। ওনার বউ বাড়িতে আছে? জি। আপনি এখানে দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমি ফারুক, উত্তরায় থাকি। আচ্ছা। আমি দরজার কাছে এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর ম্যাম দরজা খুলে দিল। সাগর, তুমি কিছু বলবে? জি ম্যাম, ফারুক নামের একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চাই। ওনার বাসা কোথায়? উত্তরায়। আমি গেটের সামনে দাঁড় করিয়ে রাখছি। হাই হাই, করছো কি? তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসো। ফারুক আমার ছোট ভাই। আমি জানতাম না। আমি দৌড়ে গেটের কাছে এসে গেট খুলে দিলাম। কি পারমিশন দিল? স্যার, আপনি আগে বলবেন না? আপনি ম্যামের ভাই। আমি দেখেছিলাম তুমি তোমার ডিউটি পালন করছো কি? স্যার, এটা আমার দায়িত্ব। স্যার, ম্যাম আপনাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যেতে বলল। আমি গেট লাগিয়ে দিয়ে ওনাকে ভিতরে নিয়ে গেলাম। এরপর আমি আবার গেটের কাছে এসে বসলাম। মামা কেমন আছো? ভালো। ছেলেটা নতুন, তোর পরিচয় জানে না, তার জন্য তোকে বাইরে দাঁড় করিয়ে রাখছিল। দেখছো মামা কত বড় বদমাইশ ছেলে, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখছে। আমি ওকে আমার পরিচয় দেইনি। এখন যদি আমার পরিচয় না দিই তাহলে সে আমাকে চিনবে কেমন করে? না, আমার একটা অশিক্ষিত ছেলে খ্যাত শুধু কাজে ফাঁকি দেয়। আমি দেখলাম তার দায়িত্ব পালন করছে। উফ, তোর মামা এসেছে, একটু শান্ত হয়ে বসতে না দিয়ে বক বক করছিস। মামা, এই নেন আপনার শরবত। হাবিবার মামা শরবতের গ্লাস নিয়ে খেতে শুরু করলো। এরপর ফ্রেশ হয়ে খেতে বসলো। এদিকে আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম, তখন আম্মু ফোন দিল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তুই এখন কি করছিস? আমি খেতে খেতে তোমার সাথে কথা বলছি। তোর মালিক আজ কি খেতে দিয়েছে? আজ মুড়ি ভুনার সাথে সবজি করেছে। ও, তুই তাহলে খাওয়া দাওয়া সেরে নে, আমি পরে ফোন দেব। ঠিক আছে। আমি ফোন রেখে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আমি ফুল গাছের ঘাসগুলো পরিষ্কার করতে শুরু করলাম। বিকেলের দিকে স্যার বাড়িতে এলো। এইভাবে কেটে যায় 1 মাস, কিন্তু হাবিবা আমাকে দেখতে পারে না। আমাকে দেখলেই তার সহ্য হয় না। একদিন আমি নিউজ পেপার পড়ছি, তখন দেখলাম একটা বেসরকারি কলেজে ইংরেজি শিক্ষক নিবে অনার্স পাশে। আমি দেরি না করে পাশের কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করলাম। এরপর আমি বাড়িতে ফিরে এসে গেটের সামনে বসে পড়লাম। গেট খোলেন। জি আচ্ছা। আমি গেট খুলে দিলাম। কি শোনেন এইভাবে? আপনি ডিউটি করবেন, কাজে ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা ম্যাম। হাবিবা চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে বাগানের গাছে পানি দিতে শুরু করলাম। হঠাৎ কাজের মেয়ে এলো। এই শুনেন না, জি বলেন। বিকেলের দিকে আমরা দুজন একটু ঘুরে আসি। কেন বলুন তো? একা কিছুই বুঝতে পারেন না। জি না, আপনি না বুঝে দিলে আমি বুঝবো কেমন করে? আসলে তখনই। রুমি, তুই বাড়িতে কাজ রেখে এখানে কি করছিস? ছেলেটা কাজ করছে, তুই শান্তিতে করতে দিচ্ছিস না। আসলে এমনি কথা বলছিলাম। তাড়াতাড়ি রান্নাঘরে চল, দুপুর হতে চললো। জি। তোমার যত্নে কাজগুলো সুন্দর হচ্ছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আর কাজের মেয়ে চলে গেল। আমি বাগানে সাফ করে গোসল করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেলের দিকে হাবিবা ফিরে এলো। আইসেলে। জি। হাবিবা আমাকে বকাঝকা করে চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে চুপ করে চেয়ারে বসে পড়লাম। সন্ধ্যায় স্যার এলো। আমি তার সাথে আমার চাকরির আবেদনের কথা বললাম। ঠিক আছে, আমি দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। ধন্যবাদ স্যার। স্যার ভিতরে চলে গেল। আমি বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে চা খেতে এলাম। কি ভাই, আপনার কাজ কেমন চলছে? জি ভালো লাগছে। তাড়াতাড়ি একটা অন টাইম চা দেন। ভুলে গিয়েছিলাম আপনার ডিউটি আছে। জি। হাবিবা ম্যাম জানতে পারে যদি আমি গেটে নাই, তাহলে আমার খবর আছে। সে তো আমি ভালো করেই জানি। তাহলে তাড়াতাড়ি করেন। দোকানদার আমাকে চা দিল। আমি চা নিয়ে গেটের সামনে এলাম। চেয়ারে বসতেই হাবিবা এসে হাজির হলো। এই, আপনি গেট ছেড়ে কোথায় গিয়েছিলেন? জি, চা আনতে গিয়েছিলাম। এই ফাঁকে যদি ভেতরে কেউ ঢুকে পড়তো তখন কি হতো? আমি দোকান থেকে নজর রাখছিলাম। চুপ করেন, ফালতু ছেলে কোথাকার। সরি। সরি মানে কি জানেন? আসছে সরি বলতে। আমার ভুল হয়ে গেছে। লোকজনের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি মানে জানি না। হয়েছে, আমি এখন বের হব, গেট খোলেন। আপনি রাতে কোথায় যাচ্ছেন? আপনি কে? আমি কোথায় যাব না যাব সেটা জানার? আমি দারোয়ান। আপনার রাতে বের হওয়া নিষেধ।
কে নিষেধ করেছে? জি, আপনার আব্বু আমাকে নিষেধ করছে। আপনি রাতে বের হতে পারবেন না। কি জন্য নিষেধ করেছে? আমি কি জানি কেন আপনাকে বাইরে যেতে নিষেধ করছে। আর যদি মিথ্যা কথা হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। হাবিবা বাড়ির ভিতরে চলে গেল। কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের জন্য? তুমি আমাকে বাইরে যাওয়া নিষেধ করছো। আমি নিষেধ করছি তুই রাতে বের হয়ে মধ্যরাতে বাড়িতে আসিস। আমি চাই না তুই বাইরে যাস। আম্মু তুমি শুনছো? তোর আব্বু ঠিক কথা বলছে। কিছুই ভালো লাগে না। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। ম্যাম, আপনি একটু তাড়াতাড়ি দিয়েন, আজকাল চোর বেড়েছে। 2 দিন আগে পাশের বাড়ি থেকে চুরি হয়ে গেছে। তাহলে খুব সমস্যা, তুমি একটু সাবধানে থাকবে। জি আচ্ছা। আমি খাবার নিয়ে গেটের সামনে চলে এলাম। রুমে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। হঠাৎ কিছু পড়ার শব্দ শুনে বের হলাম। আমার মনে হলো পাঁচিল টপকে কেউ ভেতরে ঢুকছে। আমি টর্চ লাইট নিয়ে চারিদিকে দেখতে শুরু করলাম। হঠাৎ কেউ যেন পিছন থেকে মাথায় আঘাত করলো। আমি চিৎকার করে উঠলাম। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন হুঁশ ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি ওঠার চেষ্টা করলাম। এই যে, আপনি ওঠার চেষ্টা করবেন না, আপনি এখনো সুস্থ হন নাই। আমাকে এখানে কে নিয়ে আসছে? আপনার মালিক এখানে নিয়ে আসছে। আচ্ছা। আমি রাফির কাছে ফোন দিলাম। কিছুক্ষণ পর রাফি এলো। তোর এই অবস্থা হলো কেমন করে? আমার মনে হলো পাঁচিল টপকে কেউ ভিতরে ঢুকছে। আমি খুঁজতে শুরু করলাম। হঠাৎ কেউ আমার মাথায় আঘাত করলো। তোর আরও সাবধান হওয়া উচিত ছিল। তুই জানিস না এখন দারোয়ানের চাকরি করা কতটা রিস্কের কাজ? জানি না বাড়িতে চুরি হয়েছে কি। তুই থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। ঠিক আছে। তখনই স্যার এলো কিছু খাবার নিয়ে। তুমি এখন কেমন আছো? জি স্যার, এখন একটু ভালো আছি। স্যার, বাড়িতে কিছু চুরি হয়েছে? কিছু চুরি হয়নি বাড়িতে। কি চোর এসেছিল? আমার তাই মনে হচ্ছে, না হলে আমাকে মারবে কে? তুমি কেমনে করে বুঝতে পারলে? আমি রাতে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কিছু পড়ার শব্দ হলো। আমি টর্চ লাইট নিয়ে চারিদিকে দেখতে শুরু করলাম। বাড়ির একপাশে আসতেই কে যেন আমাকে পিছন থেকে মাথায় আঘাত করলো। আর আমি তখনই জোরে চিৎকার করে লোকজনকে ঘুম ভাঙিয়ে দিলাম। তোমার চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তোমার মাথা দিয়ে রক্ত পড়তেছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো। এ রে, কি করে হলো? সেটা বুঝতে পারতেছি না। ধরো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তখন তোমাকে হাসপাতালে নিয়ে এলাম। ধন্যবাদ স্যার। তুমি তোমার দায়িত্ব পালন করছো। তোমার ম্যাম খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই ছেলেটা কে? এটা আমার বন্ধু রাফি। রাফি, তুমি সাগরকে দেখে রেখো। আমি অফিস যাচ্ছি, কিছু টাকা রাখো, দরকার পড়বে। জি আচ্ছা। স্যার চলে গেল। আমি উঠে বসলাম। ওকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিলাম। দুপুরে রাফি বাইরে থেকে খাবার নিয়ে এলো। তুই হাত ধুয়ে আয়, একসাথে 2জন খেয়ে নিই। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তুই খেয়ে নে। ঠিক আছে। আমি খেতে শুরু করলাম। হঠাৎ ফোন বেজে উঠল। আন্টি ফোন করছে, আমি আন্টির সাথে কথা বলছি। থাক, আমি বলছি তুই কথা বললে আম্মু কিছু সন্দেহ করবে। ঠিক আছে। কেমন আছো আম্মু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কয়েক মাস হলো বাড়ি থেকে গিয়েছিস, বাড়ি থেকে ঘুরে যা। এখন কাজের অনেক চাপ কমলে আমি বাড়িতে থেকে ঘুরে আসব। কি জানি তোর এত কাজ কিসের? থাকলে কি আর করার, কাজ ছেড়ে বাড়িতে চলে যেতে পারি না। আচ্ছা, আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। যাক, আন্টি কিছু বুঝতে পারিনি। সেটাই। আমি বাকি খাওয়াটা শেষ করে নিলাম। এরপর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। রাফি, তুই রুমে যা, সন্ধ্যায় এসে ঘুরে যাস। তোকে এই অবস্থায় রেখে চলে যাব? আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করতে হবে না। আচ্ছা। রাফি চলে গেল। ওদিকে আম্মু, দারোয়ান ছেলেটা কোথায়? আজ আবার কাজে ফাঁকি দিয়েছে? না। তাহলে গেটের সামনে নেই কেন? সকালে দেখলাম না, এখনো দেখলাম না। তুমি ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। রাতে নাকি চোর পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিল। সাগর শব্দ পেয়ে চারিদিকে খুঁজছিল। হঠাৎ পেছন থেকে চোর মাথায় আঘাত করে পালিয়ে যায়। সাগরের চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি সাগর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন তোর আব্বু ওকে হাসপাতালে নিয়ে যায়। মরে নাই এখনো? কি সব কথা? দিন দিন তোর কথাবার্তা বাজে হয়ে যাচ্ছে। আমি গরিবদের দেখতে পারি না তাই। চুপ কর বেয়াদব মেয়ে। তোর আব্বু গরিব ছিল, আজ তার টাকা হয়েছে। তো আমি আর গরিব না? হাবিবা রুমে চলে গেল। আমার মাঝে মাঝে মনে হয় তোকে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দেব, তখন বুঝতে পারবি গরিব মানুষের কত কষ্ট। এদিকে আমি বেড থেকে উঠে আস্তে আস্তে বাথরুমে ঢুকে কাজ করে আবার আস্তে আস্তে করে বেডে শুয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 3 দিন। স্যার ম্যাম আমাকে দেখে যেত। 3 দিন পর আমি হাসপাতাল থেকে বাড়িতে এলাম। আপনার কষ্ট দেখে আমার সহ্য হইতেছে না।
আমি সুস্থ আছি, আর আমার কষ্ট দেখে আপনার কষ্ট সহ্য হবে না কেন বুঝলাম না। বুঝতে হবে না আপনার। আন্টি বলছে আপনি গেটের সামনে বসে থাকবেন, এখনও তেমন কোনো কাজ করতে হবে না। দূর, কি যে বলেন, আমি সুস্থ আছি। কাজের মেয়ে বকবক করে যাচ্ছে, আমি চুপ করে শুনেই যাচ্ছি। কাজের মেয়ে কী চাইছে আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব না, কারণ হঠাৎ হাবিবা এলো। রুমি, তুই এখানে কি করছিস? গিয়ে মানে এমনি আসছিলাম। চুপ করে তোর কাজে যা। ঠিক আছে। আর আপনি অসুস্থ তাই মনে করে কাজে ফাঁকি দেবেন তা চলবে না। জি আচ্ছা। যত সব খ্যাত। হাবিবা বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার ইন্টারভিউ SMS এলো। আমি চেক করে দেখি যে কলেজে আবেদন করছিলাম সেটা থেকে আগামীকাল ইন্টারভিউ আছে। পরের দিন সকালে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে কলেজে এলাম। এক এক করে ইন্টারভিউর পর আমার পালা এলো। আমি ফিরে ঢুকে সালাম দিলাম। শো ইউর ফাইল। ওকে স্যার। আই উইল অ্যাক্স ইউ 5 কোশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার দেম। ওকে স্যার। এরপর 5 জন আমাকে প্রশ্ন করলো। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে 15 সেকেন্ডের মধ্যে আমি চেষ্টা করে মাথা ঠান্ডা করে উত্তর দিলাম। ইউ গো আউট অ্যান্ড ওয়েট, আই উইল কল ইউর লেটার। ওকে স্যার। আমি বাইরে এসে চুপচাপ বসে রইলাম। বিকেলের দিকে পিয়ন আমাকে ভিতরে ডেকে নিয়ে গেল। আমরা তোমাকে সিলেক্ট করেছি, তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়েছো ঠিক সময়ের মধ্যে। কি বলে আপনাদের ধন্যবাদ দিব তা বলে বোঝাতে পারছি না। তোমার মেধা থেকে আমরা সিলেক্ট করেছি। তোমার বাড়িতে কে কে আছে? আম্মু আর ছোট ভাই। আমার আব্বু নেই, আমি খুব গরিব। এখানে সাইন করো। ওকে স্যার। আমি সাইন করে দিলাম। তোমার বেতন কত জানো? জি না। তোমার বেতন 40,000 টাকা। তোমার মাস্টার্স পড়া শেষ করে সার্টিফিকেট প্রদান করলে আরও বাড়বে। তুমি 3 দিন পরে কলেজ জয়েন করবে। ধন্যবাদ স্যার। এরপর আমি বাড়িতে এসেই স্যারকে জানালাম। দারোয়ানের চাকরি ছেড়ে দিলাম। আমি আর রাফি একটা বাসা ভাড়া নিলাম। আমরা দুজন আর আম্মুরা থাকবে। ভালোই হলো, দুজনে একসাথে থাকবো। মেসের বাজে রান্না আর খেতেই হবে না, আন্টি রান্না করবে। হয়েছে। আমি আগামীকাল জয়েন দিব, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। দারোয়ানের চাকরি ছেড়ে দেওয়ার সময় স্যার বেতনের সাথে আরও কিছু টাকা দিয়েছিল। আচ্ছা, সমস্যা নেই। আন্টিরা আসছে কখন? রাতে চলে আসবে। দুইজনে কিছু শপিং করে আম্মু আর ছোট ভাইকে নিয়ে বাড়িতে এলাম। ভাইয়া, আমরা এখানে থাকবো? তোকে এখানের পাশের স্কুলে ভর্তি করিয়ে দিব। তাহলে ভালোই হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। শহরের মতো চলাফেরা করার জন্য রাফি আমাকে রেডি করে দিল। আমি কলেজে এলাম। চলো আমি তোমার ক্লাসরুম দেখিয়ে দেই। ওকে স্যার। স্যারের সাথে আমি অনার্স প্রথম বর্ষের ক্লাসে ঢুকতেই চোখে পড়ল হাবিবা ও ওর বান্ধবীদের দিকে। সবাই চুপ করো, আমি তোমাদের নতুন স্যারের সাথে পরিচয় করিয়ে দিই। আজ থেকে ক্লাস নেবে। স্যার, আপনি পরিচয় দিন। আমি হাবিবুর রহমান সাগর। আমি তোমার নতুন ইংরেজি সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। হাবিবা আর ওর বান্ধবীরা আমার কথা শুনে মুখ হা হয়ে গেল। প্রিন্সিপাল স্যার চলে গেল। এখন তোমরা এক এক করে তোমাদের নিজেদের পরিচয় দাও। আমি আসিফ, বাসা উত্তরা। পরের জন এরপর এক এক করে পরিচয় দিতে শুরু করলো। এরপর হাবিবার পরিচয় পর্ব এলো। আপনি আমার পরিচয় জানেন আমি কে? তোমার কাছে যা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর দাও। আমি হাবিবা রহমান। এরপর ওর বান্ধবীরা পরিচয় দিল। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি ক্লাস শুরু করলাম। এরপর ক্লাস শেষ করে আমি টিচার রুমে এলাম। বাহ, তোদের দারোয়ানকে খুব সুন্দর লাগছে। সেই লাগছে। ওটা আমার দারোয়ান ছিল। এখন তো দারোয়ানি ছেড়ে দিয়েছে। হাবিবা, নতুন স্যার কিন্তু আমার সেই রকম ভালো লেগেছে। তুই জানিস এটা একটা খ্যাত। আমাদের বাড়িতে দারোয়ানের চাকরি করত। সত্যি? আমি বুঝতে পারলাম না এই খ্যাতটা কিভাবে চাকরি পেল। আমরা তো স্যারকে অশিক্ষিত মনে করেছিলাম। হাবিবা, তুই তো স্যারকে সবসময় অত্যাচার করতি। বদমাসটা আমাদের কলেজের শিক্ষক হয়ে গেল। তাহলে এখন তোর উপর দিয়ে কি যাবে আল্লাহই জানে। আমাকে কিছু বলতে আসলেই আমি দেখে নিব। এইদিকে আমি কলেজ শেষ করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খেতে আয়। রাফি কি এখনো বাড়িতে ফিরেছে? আসতে দেরি হবে, আমার কাছে ফোন দিয়ে বলেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর খেতে শুরু করলাম। তোর ছোট ভাইকে ভর্তি করিয়ে দিবি কবে? আজ কলেজের প্রথম দিন ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আগামীকাল সকালে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাফি ঘুমিয়ে আছে। আমি ফ্রেশ হতে বাথরুমে ঢুকলাম। এরপর আমি ফ্রেশ হয়ে দেখি রাফি ঘুমিয়ে আছে। রাফি, রাফি, ওই শালা ওঠ। শালা ওঠ, এত ঘুমিয়ে কি হবে? রাফির পিছনে দিলাম একটা লাথি। এই কে কে? আমি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা বাইরে যাব।
ঠিক আছে। রাফি উঠে ফ্রেশ হয়ে নিল। আমরা দুজনে বাইরে হাঁটতে বের হলাম। এখানে চা কেমন? ভালো। তোর কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই। আমার মালিকের মেয়ে আমার কলেজে পড়ে। ও, তাহলেই তোর মালিকের মেয়ে অবাক হয়ে গেছে তোকে দেখে। সে তো হবে, একটা গ্রামের ছেলে অশিক্ষিত খ্যাত কি করে শিক্ষক হয়? তুই চা অর্ডার দে। অন্যদিকে হাবিবার আব্বু বাড়িতে এলো। আব্বু আমাদের বাড়ির দারোয়ান, আমাদের কলেজের শিক্ষক কি করে হয়েছে? তুই জানিস সাগর ইংলিশে অনার্স করেছে, এবার মাস্টার শেষ করছে। তুই বলতেছিস সাগর অশিক্ষিত, কিন্তু ও তোর চেয়ে বেশি শিক্ষিত। কি, সাগর তোদের কলেজের শিক্ষক? আর আমি মনে করেছিলাম সাগর অশিক্ষিত গ্রাম থেকে এসেছে কাজের খোঁজে। না, চাকরির জন্য আসছিল, কিন্তু চাকরি পাওয়ার পর যখন ঘুষ চায় তখন না করে দিতে রাজি, তখন চাকরি হয় না। আসলে সাগর খুবই গরিব ঘরের ছেলে, ওর বাবা নেই। ভালো, ছেলেটা অনেক পরিশ্রমী। এত সুনাম করতে হবে না, যত ঝামেলা আমার। হাবিবার রুমে এসে ফোন টিপা শুরু করলো। অন্যদিকে আমরা দুজনে আড্ডা দিচ্ছি। রাফি, তোর গার্লফ্রেন্ড কয়টা? তুই কী সব বলছিস? আমার গার্লফ্রেন্ড একটা। ও আচ্ছা। রাফি কথা বলতে গিয়ে আটকে গেল। কি রে, কিছু বলতে গিয়ে আটকে গেল? ছাড় এইসব। আমার মনে হচ্ছে তোর কলেজের ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং হবে। জানি না, চল বাড়িতে যাই। চল। আমরা দুজনে বাড়িতে এলাম। পরের দিন সকালে ছোট ভাইকে স্কুলে ভর্তি করিয়ে আমি কলেজে এলাম। এরপর আমি ক্লাসরুমে এলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি খুবই কড়া আবার খুব নরম, তবে আমার সাথে বেয়াদবি করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বাড়িতে কাজ দিয়েছিলাম, সেইগুলো করে নিয়ে আসছো? জি না। আমি না শোনা পছন্দ করি না। কে কে কাজগুলো করে নিয়ে আসেনি তারা দাঁড়াও। হাবিবা আর ওর বন্ধু বান্ধবীরা দাঁড়ালো, বাকিরা বাড়ির কাজ করে নিয়ে আসছে। আমি খাতাগুলো দেখলাম। এরপর আমি বললাম, এই তোমরা 5 জন সারা ক্লাস দাঁড়িয়ে ক্লাস করবে। পারবো না। চুপ করো, বেশি কথা বললে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আপনি ভুলে যাবেন না। কি, সবাই শোনো, আমি শিক্ষক হওয়ার আগে একটা দারোয়ানের চাকরি করতাম, সেটা আমার এক ছাত্রীর বাড়িতে। কার বাসায় স্যার? হাবিবা বাড়িতে। আমি তার বাড়িতে ভিক্ষা করতে নয়, দারোয়ানের চাকরি করছি 5 মাস। হাবিবা, এবার তোমার শাস্তি, দাঁড়িয়ে থাকো। এরপর আমি ক্লাস শেষে যাওয়ার আগে বললাম, আমার কাছে কোনো অজুহাত নয়, আগামীকাল যদি বাড়ির কাজ না করো তাহলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তবে মনে রাখবে, পড়া না আসলে চলবে, কিন্তু আমি বেয়াদবি পছন্দ করব না। আমি টিচার রুমে এসে বললাম, ওদিকে আমাকে সবার সামনে অপমান, আমি এর প্রতিশোধ নেব, আমি দেখে নিব। এরপর আমি কলেজ শেষে বাড়িতে ফিরে এলাম। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। গ্রামের বাড়িতে যাবি কবে? আর মাত্র এই মাস পার হয়ে গেলে আমি গ্রামের বাড়িতে যাব। তখন শুধু কি বল? তুই জানিস আমার 6 মাস টাইম দিয়েছিল, আজ আমি চাকরি পেয়েছি। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু, রাফি কোথায়? রাফি টিউশন করতে গেছে, তুই বস, আমি চা করে দিচ্ছি। না থাক, আমি বাইরে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে এলাম। চা দিব মামা? দেন। দোকানদার চা দিল, আমি বেঞ্চে বসে চা খেতে শুরু করলাম। অন্যদিকে কি যন্ত্রণায় পড়ছি। আমাকে নাকি বাড়ির কাজ করে নিয়ে যেতে হবে, আবার না করে নিয়ে গেলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আসলে স্যার কিন্তু একটু বেশিই করেছে। ঠিক বলছিস, তাড়াতাড়ি 3 জন মিলে বাড়ির কাজ শেষ করি, তাহলে ভালো হবে। পরের দিন সকালে হাবিবারা কলেজে এলো। সারা রাত জেগে বাড়ির কাজ করছি। বাড়ির কাজটাও বন্ধ হয়ে যাবে একটা কাজ করলে। কি কাজ করলে? আমরা বলবো বুঝতে পারছি না, আমাদেরকে বুঝিয়ে দিতে। ভালো, চল, স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। স্যার, আসতে পারি? সবাই ভিতরে আসো। সবাই বাড়ির কাজ করে নিয়ে আসছো? গুড। কারোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে। ও, তুমি কোথায় বুঝতে পারোনি? 3 নং লাইন বুঝতে পারছি না, সরি। তোমার বাড়ির কাজ দেখাও। হাবিবা আমার কাছে দিল, কিন্তু সব কিছুই ভুল। এটা কি করে নিয়ে আসছো? সবগুলোই ভুল। আবার বলছো 3 নম্বর লাইন বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে একটা বুঝতে পারোনি। সরি। চুপ। বাড়ির কাজ দিয়েছি সেটাই ঠিকমতো করতে পারো না। সারাদিন আড্ডা দিলে কি পড়াশোনার প্রতি আগ্রহ থাকে? আমি বোর্ডে বাড়ির কাজ করিয়ে দিচ্ছি, সবাই ঠিক করে নাও। আমি বাড়ির কাজগুলো এক এক করে দিলাম, আর আমি পরের বিষয় পড়িয়ে অন্য ক্লাসে এলাম। এইভাবে কেটে গেল 1 মাস। হাবিবার সাথে ক্লাসে প্রায় ঝগড়া লেগেই যায়, পড়াশোনা করে না তার জন্য। একদিন আমি প্রিন্সিপাল স্যারের কাছে এলাম ছুটি নিতে। তোমার তাহলে ছুটি লাগবে? জি স্যার, আমি গ্রামের বাড়িতে যাব। 3 দিনের বেশি ছুটি দিতে পারবো না।
ওকে স্যার। স্যার আমার ক্লাস আছে। ওকে, ক্লাসে যাও। ধন্যবাদ স্যার। আমি ক্লাসরুমে এলাম। আপনি আজ দেরি করে আসছেন কেন? প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম। তোমার কোনো সমস্যা? না না স্যার। আমি ইংলিশে রোল লিখে দিচ্ছি, সবাই লিখতে শুরু করো। আমি লিখতে শুরু করলাম, তখন হাবিবা পিছন থেকে একটা বোতল ছুঁড়ে মারলো। এই বোতল ছুঁড়ে মারলো কে? আমি মারছি তো কি হয়েছে? ফাজিল মেয়ে, বোতল ছুঁড়ে মেরে এখন বলছো আমি মারছি। তোমার মনে হচ্ছে মহান কাজ করছি। গেট আউট মাই ক্লাস নাও। করবো না আপনার ক্লাস। আউট। হাবিবা রাগের আগে বই খাতা ছুঁড়ে মেরে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। সবাই চুপ করে ক্লাস করো। আমি ক্লাস শেষ করে বাইরে এলাম। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে দেখে নিব আমাকে ক্লাস থেকে বের করে দেওয়ার ফল কি হয়। অপেক্ষায় থাকলাম। কলেজ শেষ করে বাড়ির দিকে আসছি, তখন দেখি হাবিবার গাড়ি। আমার পিছনে রিক্সা পাশ দিতেই হাবিবা সোজা দেওয়ালের সাথে গাড়ি ধাক্কা দিল। রিক্সা থামান। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে এলাম হাবিবার কাছে। এত জোরে গাড়ি চালানোর শাস্তি হয়েছে? আপনারা চুপ করেন, আমাকে সাহায্য করেন ওকে বাড়ি থেকে বের করতে। না না, এটা পুলিশ কেস। কী সব কথা বলেন? আমি কথা দিচ্ছি কিছু হবে না। আমি ওই মেয়েকে চিনি, আমি হাবিবার কলেজের শিক্ষক। স্যার, তাহলে আমরা আপনাকে সাহায্য করছি। গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে। আমরা কয়েকজন মিলে গাড়ির দরজার কাঁচ ভেঙে লক খুলে হাবিবাকে বের করে হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। এরপর আমি স্যারকে ফোন দিলাম। সাগর, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। স্যার, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন, হাবিবা অ্যাক্সিডেন্ট করছে। কি? আমি এখন আসছি। স্যার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। স্যার গাড়ি জোরে চালানোর জন্য এই অবস্থা হয়েছে। স্যার আমি চলি, হাবিবা দেখলে আবার অন্য কিছু মনে করবে। আচ্ছা। রাতে আমি, আম্মু আর ছোটো ভাই বাসে উঠে বসলাম। এরপর বাস চলতে শুরু করলো। পরের দিন সকালে বাড়িতে চলে এলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি আমি আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির বাড়িতে এলাম। নিধি বাইরে আসো, দেখো আমি তোমার আব্বুর কথা রাখছি। নিধি। কি চাই এখানে? চাচা আপনি বলেছিলেন তোমাকে 6 মাস টাইম দিয়েছি, যদি চাকরি করে দেখাতে পারো তাহলে আমার মেয়েকে দিব। বলেছিলাম। এখন তুমি চাকরি পেয়েছো? জি, আমি একটা কলেজের সহকারী অধ্যাপক। আমার প্রতি মাসের বেতন 40,000 টাকা। কিন্তু কি? আপনি আমাকে কথা দিয়েছিলেন 6 মাস পর নিধিকে আমার হাতে তুলে দিবেন। হৃদির বিয়ে হয়ে গেছে। হৃদির পছন্দ মতোই সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে হয়েছে। না, এটা হতে পারে না। নিধি আমাকে কথা দিয়েছিল। এখন কিছু করার নাই। আমি নিধির সাথে একটু কথা বলতে চাই। নিধি। হৃদি বাড়িতে নাই। আপনি মিথ্যা কথা বলছেন, আমি নিধির কাছে শুনতে চাই। নিধি বাইরে আসো। বললাম না হৃদি বাড়িতে নাই। আপনারা বাবা মেয়ে আমার সাথে প্রতারণা করছেন, আমাকে কথা দিয়ে কথা রাখি নাই। তুমি যাবে নাকি জোর করে বের করে দেব? আমি নিধির সাথে কথা না বলে যাব না। নিধি। ঠিক আছে, তুমি আমার মেয়ের কাছ থেকেই শোনো। হৃদি বাইরে আয়। নিধি বাইরে এলো। তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি যেটা করছি ঠিক করছি। তোমার জন্য কতদিন অপেক্ষা করব? ভুলে যেও না তোমরা বাবা মেয়ে আমাকে 6 মাস টাইম দিয়েছিলে। দিয়েছিলাম। সরকারি চাকরিজীবী ছেলে পাইছি, তার সাথে বিয়ে করছি। সবাই প্রতারণা করছো আমার সাথে। তুমি টাকার জন্য আমার জীবনটা নষ্ট করতে পারলে? তুমি বলেছিলে এই 6 মাস আমার কাছে ফোন দিবে না, আমি তাই করছি। বেশ করছি। ঠাস করে চর মেরে দিলাম 2 গালে। এরপর তুই যদি আর তোর বাপ আমার আশেপাশে আসিস তাহলে খবর খারাপ হবে। আমি রাগের আগে নিধির বাড়ি থেকে বের হয়ে সোজা নদীর পাড়ে এসে বসলাম। এরপর আবির এলো। তুই এখন সব জানতে পারছিস। নিধি তোর সাথে বেইমানি করছে। এটা আমার সাথে কিভাবে করলো? তুই চাকরির জন্য ঢাকা যাওয়ার পরপর নিধি বিয়ে করেছে। আমি তোর সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। যা হয়ে গেছে তা নিয়ে এখন ভাবিস না, তোর জীবন এখনও শেষ হয়নি। নিধি আমার সাথে এটা করতে পারলো? ভাবতে পারছি না। 2 দিনের জন্য বাড়িতে আসিস, ঘুরে চলে যায়, কোনো ঝামেলা করিস না। ভুল আমার হয়েছে, আমি বুঝতে পারিনি নিধি আমার সাথে ছলনা করছে। চল বাড়িতে। দুইজনে বাড়িতে চলে এলাম। ওদিকে হাবিবার হুঁশ ফিরল। হাবিবা, এখন কেমন আছিস? এখন ভালো আছি। আমি এখানে কেন? তুই অ্যাক্সিডেন্ট করছিলি, তোকে সাগর হাসপাতালে নিয়ে এসেছে। এত জোরে কেউ গাড়ি চালায়? যদি একটু দেরি হয়ে যেত তাহলে তোকে বাঁচাতে পারতাম না। সরি, আমার ভুল হয়ে গেছে। হাবিবা মনে মনে বলল, এখন যদি বলি আমি স্যারকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য এসব করেছি তাহলে আব্বু আমাকে বকাঝকা করবে। রুগীকে নিয়ে আপনারা বাড়িতে যেতে পারেন। বিকেলের দিকে হাবিবাকে বাড়িতে নিয়ে এলো। হাবিবাকে দেখতে ওর ফ্রেন্ডরা এলো। কিভাবে তুই অ্যাক্সিডেন্ট করেছিস?
আসলে আমি বুঝতে পারিনি। তারপর হাবিবা ওদেরকে সব কিছু বলল। তুই এটা ঠিক করিস নাই। স্যারকে ধাক্কা দেওয়ার জন্য এই চিন্তা তোর মাথায় আসলো কি করে? যদি কিছু হয়ে যেত? ভাবতে অবাক লাগছে তুই এমন কাজ করতে পারিস। স্যার তোকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আমি স্যারের কাছে মাফ চাইবো, আগামীকাল ঠিকই আসবে। এদিকে আমি ফ্রেশ হয়ে আবিরের সাথে গ্রাম ঘুরে বেড়াচ্ছি। গ্রামটা অনেক বদলে গেছে। আবির, আমার মনে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে চলে যাই। আগামীকাল রাতে চলে যাবি? তাহলে এখন যাওয়ার কথা বলছিস কেন? আমার কিছু ভালো লাগছে না। ঠিক আছে। সন্ধ্যায় বাড়িতে এসে না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে হাবিবা কলেজে এসে আমাকে খুঁজতে শুরু করলো। মনে হয় লিজা ম্যাম একটু শুনবেন? হ্যাঁ বলো। হাবিবুর স্যার কোথায় জানেন? ছুটিতে আছে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তোমাদের কোনো সমস্যা? না না, এমনি খুঁজছিলাম। ওকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি ক্লাস করব না, বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে। রাতে আমরা গাড়িতে উঠলাম। সকালে এসে পৌঁছালাম। আমি কলিং বেল বাজালাম। রাফি এসে দরজা খুলে দিল। ভেতরে আয়। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম দুইজন। মামা চা দেন। তুই আজ এত চুপচাপ কেন? নিধির সাথে কিছু হয়েছে? নিধির বিয়ে হয়ে গেছে। এই সম্পর্কে তুই আমার সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর মনে এখন কি চলছে। তাহলে চুপ করে থাক। আমার কিছু ভালো লাগছে না। চা খাওয়া শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছু নাস্তা করে কলেজে এলাম। পরের দিন সকালে কলেজে এলাম। এসে ক্লাসে এলাম। সবাই কেমন আছো? জি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সবাই পড়ার দিকে মনোযোগ দাও। ওকে স্যার। আর আমি ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করব তখনই। স্যার আসতে পারি? ভিতরে আসো। স্যার, আজকের পড়া ধরবেন না? তুই চুপচাপ থাকতে পারিস না? আমাদের কারোরই পড়া হবে না। না, তোমরাই ব্ল্যাকবোর্ডে নজর দাও। সবাই আমার আচরণ দেখে অবাক হয়ে গেল। আমি কাউকে কিছু বলছি না। ক্লাস শেষ করে আমি টিচার রুমে এলাম। ছুটি কাটিয়ে ফিরলো তাহলে? জি ম্যাম। ও হ্যাঁ, প্রথম বর্ষের একজন তোমাকে খুঁজছিল। কে সে? নামটা মনে করতে পারছি না, বলছিল তোমার সাথে দরকার আছে। ওকে ম্যাম। তুমি থাকো, আমার ক্লাস আছে। ওকে ম্যাম। এরপর আমি অন্য ক্লাসে এসে ক্লাস নিয়ে কলেজে শেষে বাড়িতে ফিরে এলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। কি হয়েছে? তুই চুপচাপ আছিস কয়েকদিন ধরে? আন্টি, আপনার চিন্তা করতে হবে না, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে, দেখো। এরপর আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর রাফি এলো। কি শুরু করলি তুই? তুই এত চুপচাপ থাকলে হবে? যা হয়ে গেছে তা এখন ফিরে পাওয়া যাবে না। এমনি আমার ভালো লাগছে না। বিকেলে চল আমরা একসাথে পার্কে থেকে ঘুরে আসি। না, আমার ভালো লাগছে না। ভালো লাগবে, এখন ঘুমিয়ে পড়, বিকেলে বের হব। আচ্ছা, চেষ্টা করব। আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফ্রেশ হয়ে রাফি আর আমি পার্কে এলাম। রাফিকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তখন আমি বললাম, কি রে, এত এদিকে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমার গার্লফ্রেন্ড আসার কথা ছিল। তাহলে আমাকে কেন নিয়ে আসলি? তোর রুমে একা একা ভালো লাগবে না, তাই নিয়ে আসলাম। আমার গার্লফ্রেন্ডের সাথে ওর বান্ধবী আসছে, দেখ পটাতে পারিস কি। তোর ভালো লাগে না? কিছুক্ষণ পর দুইটা মেয়ে এলো। বুঝতে পারলাম রাফির গার্লফ্রেন্ড। সাগর, এটা আমার গার্লফ্রেন্ড তিশা, আর তিশার বান্ধবী মারিয়া। ভাইয়া কেমন আছেন? ভালো। এরা দুজন আমাদের পাশে বসলো। আপনি কি করেন? জি, আমি শিক্ষক। তাহলে আপনি ভালো একটা চাকরি করেন? মনে হয়। মনে হবে কেন? আমি বললাম আপনি ভালো চাকরি করেন। ধন্যবাদ। আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কি করি? মনে মনে রাগ হলো, কিন্তু কিছু বলতে পারছি না। তা আপনি কি করেন? আমি আপনার ছোট, তুমি করে বলেন। আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। ও আচ্ছা। তোরা গল্প কর, আমরা সামনে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা। মারিয়া বকবক করে যাচ্ছে। আমি না পেরে বললাম, তুমি আইসক্রিম খাবে? এই মামা, এখানে একটা আইসক্রিম দেন। আপনি খাবেন না? না, আমার ঠান্ডা লেগেছে। আইসক্রিম খেলে আমার আরও সমস্যা হবে। ও আচ্ছা। এখন আপনি চুপ করে আইসক্রিম খান। আমার চুপ করে বসে থাকতে ভালো লাগে না। ও আচ্ছা। কিছুক্ষণ পর রাফি আর তিশা ফিরে এলো। রাতের দিকে বাড়িতে ফিরে এলাম। ওদিকে হাবিবা নিশিকে ফোন করলো। বল।
কলেজের খবর কি? স্যার কলেজে এসেছিল। ও, আমি আগামীকাল কলেজে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ঠিক আছে, ফোন রাখলাম। হাবিবা ফোন রেখে দিল। হাবিবা মনে মনে ভাবছে, স্যার কি আমাকে মাফ করে দিবে? আমি স্যারকে অনেক নির্যাতন করছি। যখন আমাদের বাড়িতে ছিল তখন আমি অকারণে অনেক বকাঝকা করছি। হাবিবা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হাবিবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বের হলো। মাঝপথে নিশিকে নিয়ে কলেজে এলো। স্যারের সাথে কথা বলবি, দরকার হলে আমরা বলবো। আমি যখন অপরাধ করছি আমাকেই ক্ষমা চাইতে হবে, কিন্তু স্যার কি আমাকে মাফ করবে? আরে স্যার তোকে মাফ করে দিবে। স্যার হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। মানে? ক্লাসে গিয়ে বুঝতে পারবি। আমরা আজ লেট করে যাব, দেখি স্যার কি বলে। ঠিক আছে। এদিকে আমি ক্লাসে এসে পড়াতে শুরু করে দিলাম। 20 মিনিট পর হাবিবা আর বান্ধবীরা এলো। স্যার আসতে পারি? তোমাদের জায়গায় গিয়ে পড়াই, মনোযোগ দাও। জি আচ্ছা। সবাই বসে পড়ল। এরপর আমি বোর্ডে লিখতে শুরু করলাম। লেখা শেষ করে বললাম, সবাই লেখাগুলো লিখে নাও, এইগুলো পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে, পড়া জিনিস কিন্তু ভুলে গেলে তা পড়তে গেলে সহজে মনে হয়। ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে যাব। স্যার, আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা বলো, কি বলবে? একা। আচ্ছা, আমার এই সময় ক্লাস নেই, বলতে পারো। আমি বাইরে অপেক্ষা করছি। আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করছি। কি বলবে তাড়াতাড়ি বলো। সরি স্যার, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, এমনকি। জানি তুমি আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মারতে চেয়েছিলে, কিন্তু রিক্সাওয়ালা বুঝতে পেরে সাইড করতে তুমি দেয়ালে গিয়ে ধাক্কা মারছো। আপনি এত কিছু জেনেও আমাকে নিয়ে গিয়েছিলেন। দেখো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তোমার বর্তমান টিচার। আমার সামনে কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয়, সেটা আমার সমাধান করার দায়িত্ব। আবারও সরি স্যার, আপনি যখন আমাদের বাড়িতে ছিলেন তখনও আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দেন। দেখো, মানুষের অহংকারী হওয়া উচিত নয়। তুমি যখন ভুল বুঝতে পারছো, যাও, তোমাকে মাফ করে দিলাম। আমি হাবিবার সাথে কথা শেষ করে অন্য ক্লাসে এলাম। হাবিবা কলেজ শেষ করে ক্যাম্পাসে এসে বসলো। স্যারের সাথে কথা হয়েছে তোর? স্যার কি বলল? স্যার মাফ করে দিয়েছে, আমার ভুল বুঝতে পারার জন্য আমাকে মাফ করছে। কিন্তু 2 দিন ধরে স্যারকে খেয়াল করে দেখছি, তেমন কারোর সাথে কথা বলছে না। বুঝতে পারছি না, ছুটি কাটিয়ে আসার পর স্যার তেমন কোনো আমাদের বকাঝকা করে না, শুধু নীরব থাকে। আমার মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমাদেরকে বুঝতে হবে। স্যারকে জিজ্ঞাসা করি। তুই কি পাগল নাকি? আমি ভালো করে চিনি, ওই সম্পর্কে কোনো কথা বলবে না। আব্বু যদি জিজ্ঞাসা করে তবে বলতে পারে। ও আচ্ছা, এখন বাড়িতে চল। আপু, আপনাদের আগের দারোয়ানের নাম্বারটা দিতে পারবেন? আমার কাছে নাম্বার নেই। এই দাঁড়া, তুই নম্বর নিয়ে কি করবি? আর সে তো দারোয়ান না, এখন আমাদের কলেজের অধ্যাপক। এত বড় হয়ে গেছে না, মানে একটু ট্রাই করে দেখতাম আর কি। চুপ ফাজিল, যা তোর কাজে। যাচ্ছি। এদিকে আমি বাড়িতে ফিরে এলাম। শোন, সামনের মাসে আমরা এই বাসা ছেড়ে দিব। তাহলে থাকবো কোথায়? আমি তোর কলেজের গেটের সামনে একটা বাসা ভাড়া পেয়েছি। তোর যাতায়াত সহজ হবে, আবার কলেজও কাছে হবে। এখান থেকে ভাড়া বেশি হয়ে যায়। তুই যা ভালো বুঝিস তাই কর। তোর স্কুল কাছেই হবে, সমস্যা নেই। খাওয়া শেষ করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। ছাদে বাতাস বইছে, খুব ভালো লাগছে। ব্যস্ত শহরে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। কেউ বা বাড়ির পথে, ছাদে একপাশে বসে নিধির কথা ভাবছি। ওদিকে হাবিবার আব্বু বাড়িতে এলো। আব্বু, তোমার সাথে কথা ছিল। বল। তোমার কাছে স্যারের নাম্বার আছে? কেন? না মানে 2 দিন ধরে দেখছি মন খারাপ, কারোর সাথে কথা বলছে না। তুই দেখতে পারিস না? তুই আবার জিজ্ঞেস করছিস কেন? মানে ফ্রেন্ডরা জানতে বললো তোমার কাছ থেকে। ঠিক আছে। স্যার ফোন দিল। ফোনের শব্দে আমার হুঁশ হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি ভালো আছি। তুমি নাকি কলেজে মন খারাপ করে থাকো, কিছু হয়েছে কি? আমাকে বলতে পারো। না স্যার, তেমন কিছু হয়নি। এমনি সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ও আচ্ছা। আব্বু, ঠিকানা জিজ্ঞেস করো। তুমি এখন কোথায় থাকো? ঠিকানা দাও। আমি ঠিকানা বললাম। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা তাহলে আমি রাখছি। স্যার ফোন কেটে দিল। আব্বু, কি বুঝতে পারলে? কিছু একটা হয়েছে, কিন্তু কারোর সাথে শেয়ার করতে চায় না। ঠিক আছে। এদিকে আমি ছাদ থেকে নেমে ফুটপাতে বসে চা খাচ্ছি আর নিধির কথা মনে করছি। যেদিন প্রথম ঢাকা আসবো সেদিন অতীত
শহরে যাচ্ছ, কিন্তু আমাকে যেন ভুলে যেও না। তোমাকে কি করে ভুলে যাব? কত মেয়ে আছে। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। এই 6 মাস আমার সাথে কথা বলবে না, কিন্তু কথা বললে আব্বুর দেওয়া কথা রাখতে পারবো না। এটা কেমন কথা? তোমার সাথে কথা না বলে থাকবো কেমন করে? থাকার অভ্যাস করতে হবে। আব্বু ফোন নিয়ে রেখে দিয়েছে। ও, তুমি আমাকে ভুল যাবে না তো? কি যে বলো না তুমি, তোমাকে আমি ভুলে যাব? প্রশ্নই ওঠে না। বাস এসে গেছে। সাবধানে যাবে কিন্তু। আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি? পারো। আমি নিধিকে জড়িয়ে ধরলাম। আমার জন্য অপেক্ষা করো। করব। তোমার বাস ছেড়ে দেবে। আমি নিধিকে ছেড়ে দিয়ে বাসে উঠে বসলাম, তখন বাস ছেড়ে দিল। আমি বাসের জানালা দিয়ে মুখ বাড়িয়ে নিধিকে যতদূর পর্যন্ত দেখা যায় দেখলাম। হঠাৎ ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি আম্মু। আমি ফোন ধরতেই, কোথায় তুই? বাড়িতে আয়, রাত অনেক হয়েছে। এই তো পাশে আছি। তাড়াতাড়ি বাড়িতে আয়। আসছি। ফোন কেটে দিয়ে টাইম দেখলাম, তখন রাত 11টা বেজে গেছে। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। সন্ধ্যায় বের হয়ে গেছিস আর এখন আসছিস? কোথায় ছিলি? পাশেই চায়ের দোকানে বসেছিলাম। ফুটপাতে চা ভালো পাওয়া যায়। ও, রাতে না খেয়ে আমি শুয়ে পড়লাম। রাফি এসে চিল্লাচিল্লি শুরু করলো। যে চলে গেছে গেছে, তার কথা মনে রেখে কী লাভ? আজও না খেয়ে শুয়ে পড়ছিস। আন্টি চিন্তা করে তুই জানিস না? কয়েকদিনের মধ্যে আমি নিজেকে সামলিয়ে নিব। এখন একটু চুপ করো। পরের দিন কলেজে ক্লাস নিচ্ছি। ক্লাস নিতে ভালো লাগছে না, তবুও নিচ্ছি। ক্লাস শেষ করে অন্য ক্লাসে এলাম। কী রে হাবিবা, তুই তোর আব্বুর কাছ থেকে কিছু জানতে পারছিস? আরে না, আব্বুর সাথে কিছুই বলিনি, তবে আমি বুদ্ধি করে ঠিকানা শুনে নিয়েছি। ভালো করছিস। একদিন স্যারের বাসায় যেতে হবে। স্যার কিছু মনে করে যদি? আরে ধুর, স্যার কিছুই মনে করবে না। আমরা বলবো পড়া বুঝতে পারিনি। তা তুই ঠিক বলেছিস। আজকেই চুপচাপ, তেমন কোনো কথা নেই, হাসতেই চায় না। একটা কাজ কর, সন্ধ্যায় আমরা স্যারের বাসায় যাই। ওকে। হাবিবা ও ওর ফ্রেন্ড বাকি ক্লাস না করে বাড়িতে চলে গেল। আমি টিচার রুমে এসে বসলাম। কি স্যার, আপনি এমন চুপচাপ কেন? ভালো লাগছে না। তাহলে একটা বিয়ে করেন, দেখবেন ভালো লাগবে। না না, তোমার এখন বিয়ে করতে হবে না। বিয়ে করে কোনো স্বাধীনতা পেলাম না। কয়েকদিন ঘুরো, মন যা চাই তাই করো, তারপর বিয়ে করো। সবাই কি আপনার বউয়ের মতো সন্দেহ করবে? সেটাও ঠিক। জীবনে কি ভুল করছি এই মেয়েকে বিয়ে করে শুধু সন্দেহ করে। সন্দেহ তো করবেই স্যার, আপনি তো কলেজে চাকরি করেন। তাই মনে হয়। থামো, তোমরা বিয়ে করা ভালো। এদের কোনো কথা শুনবে না। তোমার পছন্দ থাকলে তাকে বিয়ে করে নাও। আমি মনে মনে বললাম, সেটাও তো হারিয়ে গেছে। না ম্যাম, পছন্দের কেউ নেই। তাহলে একটা ভদ্র মেয়ে দেখে বিয়ে করবে, তাহলে তোমার কপালে সুখ আসবে। আচ্ছা ম্যাম। কিছুক্ষণ পর কলেজ ছুটি হয়ে গেল। আমি হাঁটতে হাঁটতে গেটের সামনে এসে দাঁড়ালাম। এই মামা যাবেন? না। এই রোদে দাঁড়ানো যাচ্ছে না। এই খালি। মামা কোথায় যাবেন? এই তো উত্তরা যাব। উঠেন, বসেন। আমি রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলো। অনেক তাপমাত্রা, চারিদিকে রোদের গরমে অতিষ্ঠ হয়ে গেছে। কেউ বা ঠান্ডা শরবত খেতে ব্যস্ত রাস্তার একপাশে, কেউ আবার গরমে দাঁড়িয়ে জীবিকা নির্বাহের জন্য পণ্য বিক্রি করছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে এলাম। বাথরুমে ঢুকে প্রায় 1 ঘন্টা ধরে গোসল করলাম, তবুও শান্তি পেলাম না। চেঞ্জ করে খেতে বসলাম। চাকরি তো পেয়ে গেছিস, এখন একটা বিয়ে কর। এখনও অনেক সময় আছে। বয়স পার হয়ে গেলে বিয়ে করবি? দূর, খেতে দাও। আমি এখন বিয়ে করছি না। তোর যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছুই বলবো না। খাওয়া দাওয়া সেরে রুমে এসে দিলাম একটা লম্বা ঘুম। সন্ধ্যায় ফ্রেশ হয়ে ফুটপাতে বসে চা খাচ্ছি আর মানুষজনের ছুটে চলা দেখছি। হঠাৎ ফোন এলো। আমি ফোন ধরলাম। বলো। বাড়িতে আয়, তোর ছাত্রছাত্রীরা এসেছে। আচ্ছা, তুমি চা নাস্তা দাও, আমি আসছি। ফোন কেটে দিয়ে ভাবছি, কারা আসলো? কেউ তো আমাদের ঠিকানা জানে না। না ভেবে বাড়িতে গিয়ে দেখি কারা এসেছে। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর হাবিবা দরজা খুলে দিল। তুমি এখানে? জি আমরা, আপনি ভেতরে আসেন। আমি ভিতরে এসে বসলাম। তোমরা হঠাৎ কি মনে করে? আমরা কি আসতে পারি না? তা না স্যার, আমরা একটা বিষয় বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসছি। ও আচ্ছা। এরপর মধ্যে আম্মু এদেরকে চা নাস্তা দিল। আম্মু, এদের সাথে পরিচয় হও। হয়েছি। ও আচ্ছা,
আমি যে বাসায় দারোয়ানের চাকরি করতাম, হাবিবা সেই স্যারের মেয়ে। ও আচ্ছা, আমি ছোটটার কাছে যাই, পড়াশোনা করছে না, ফোন দিয়ে গেমস খেলছে, দেখি। আচ্ছা, তোমাদের কোন জায়গায় সমস্যা বলো? এই যে এইখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি সবাইকে ভালো করে বুঝে দিলাম। আমরা কি আপনার বাসা ঘুরে দেখতে পারি? পারো। হাবিবারা সবাই ঘুরে ঘুরে দেখছে। অবশেষে আমার রুমে এসে আমার ডায়েরি পেলো, যেখানে আমি নিধির সব কিছু লিখে রাখি। এই ডায়েরিটা নিধি আমাকে দিয়েছিল। এটা স্যারের ডায়েরি, খুলে দেখ না। দেখলে কোনো সমস্যা হবে না তো? স্যার বুঝতে পারবে না? হাবিবা খুলেই নিধির ছবি দেখলো। এই মেয়েটা আবার কে? ভেতরে দেখ কি আছে। এত সময় নেই স্যার, চলে আসতে পারে, আমি ছবি তুলে নিচ্ছি। এক কাজ কর, শেষের পাতাগুলো ছবি তোল। আরে সব ছবি তুলে রাখবো, মাত্র 100 পাতা হবে। আমি ভিডিও করছি, ছবি তুললে দেরি হবে। হাবিবা সব কিছু ভিডিও করে নিল, এরপর বাইরে এলো। স্যার, আমরা এখন আসি। তোমার ডিনার করে যাও। আজ থাক, আরেক দিন হবে। তোমরা ডিনার করে যাও। এরপর ওরা বিদায় নিয়ে চলে গেল। রাতে আমি খেয়ে শুয়ে পড়লাম। এদিকে হাবিবা শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখে পড়তে শুরু করলো। হাবিবা পড়াতে পড়াতে হঠাৎ কখন যেন তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, বুঝতে পারলো না। হাবিবা মনে মনে বলল, একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারলো? তার পরিবার কথা দিয়ে কথা রাখেনি। হাবিবা, খেতে আয়। হাবিবা, আয় হাবিবা। আমি খাবো না, তোমরা খেয়ে নাও, আসছি। চুপচাপ এসে খেয়ে যা। হাবিবা ফ্রেশ হয়ে খেতে বসলো, কিন্তু তার খেতে ইচ্ছে করছে না। ডায়েরিটা পড়ে বাধ্য হয়ে হাবিবা খেয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে ছুটি হওয়ায় হাবিবার বান্ধবীরা এলো। কে রে, কিছু জানতে পারলি? এই মেয়েটার নাম নিধি, স্যারের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে প্রতারণা করছে। কিভাবে? স্যারকে 6 মাস টাইম দিয়েছিল নিধির আব্বুর চাকরির জন্য। স্যার পেয়ে গিয়ে শুনে নিধির বিয়ে হয়ে গেছে একটা সরকারি চাকরিজীবীর সাথে। নিধি বাধা দেয়নি? আরে না, তার মতে বিয়ে হয়েছে। স্যার ঢাকায় আসার কিছুদিন পর বিয়ে হয়ে যায়। স্যার 6 মাস পর জানতে পারে। আচ্ছা, দেখি তোর ফোন। ভিডিওটা ডিলিট করে দিস। এখন তাহলে আমরা চলি। আচ্ছা, আমি ওদেরকে জানিয়ে দিব। ওরা দুজন চলে গেল। হাবিবা হাঁটতে হাঁটতে সেই ফুল বাগানের সামনে এসে দাঁড়ালো। ফুল গাছের দিকে নজর পড়তে দেখলো গাছে অনেক ফুল ফুটেছে। হাবিবা একটা গোলাপ ছিঁড়ে মাথায় গুজে দিল। হাবিবা এবার সবজি খেতে এসে দেখলো ভালোই সবজি হয়েছে। হাবিবা বলল, বাহ, চারিদিকে স্যারের ছোঁয়া। এদিকে আমি আর রাফি বসে আছি। কি রে, চুপচাপ বসে কেন? এমনি। আমার গার্লফ্রেন্ডের বান্ধবী তোর কেমন লেগেছে? কেন বলতো? বলবি তো? একটু বেশি বকবক করে ভালোই। তাহলে ওর সাথে প্রেমটা কর। কী সব আবল তাবল বকছিস? আমি প্রেম করতে পারবো না। আজ ছুটি, আজ বিকেলে ঘুরে আসুন। দেখ, এসব আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে। বিকেলের দিকে দুইজন রেডি হয়ে কাশবনে ঘুরতে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর রাফির গার্লফ্রেন্ড আর মারিয়া হাজির হলো। হাই, কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়া, আপনারা কথা বলেন, আমরা ঘুরে আসি। যা। চলুন আমরা হাঁটাহাঁটি করি। আচ্ছা, আমি আর মারিয়া হাঁটতে শুরু করলাম। আপনার কলেজ কেমন চলছে? ভালোই চলছে। আপনি এত চুপচাপ কেন? এমনি। চাকরি তো পেয়ে গেলেন, এখন একটা বিয়ে করেন। সময় হলে করব। হাঁটতে হাঁটতে কিছু দূর আসতেই হাবিবা, রিমি আর নিশির সামনে পড়ে গেলাম। আমি মনে মনে বললাম, কি জ্বালা, এরা আবার কিছু ভাবে বসবে না তো। আমি এক পাশ দিয়ে চলে যেতে শুরু করলাম। হাবিবা, এটা স্যার না, এই মেয়েটা কে আবার? তাই দেখছি। স্যার স্যার ডাকলি কেন? জানতে হবে না মেয়েটাকে? নাও ঠেলা, এখন সামলাও। বলো। ওরা আমার কাছে এলো। আপনি এখানে কি করছেন? আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছিলাম। তোমরা? আমরাও আসছিলাম। আপুটা কে? মারিয়া বলতে যাবে তার আগেই বলে দিলাম, আমার ফ্রেন্ডের হবু বউয়ের বান্ধবী। ওরা ওখানে গল্প করছে, তাই আমরা এদিকে ঘুরতে আসছি। ও আচ্ছা, আমরা তো মনে করলাম অন্য কিছু। না না, অন্য কিছু না। নিশি হাবিবার কানে কানে বলল, স্যার লজ্জায় মিথ্যা বলছে না তো? আরে না, মিথ্যা বলছে না। এক কাজ করি, আমরা নজর রাখি। তোমরা সন্ধ্যার আগে বাসায় ফিরে চলে যাও। জি আচ্ছা। আমরা তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। কি মেয়েগুলা, বাপ রে বাপ। চলুন ওখানে বসি। আচ্ছা,
আমি আর মারিয়া বসলাম। এদিকে ওরা লুকিয়ে আমাদের পিছনে এলো। আপনার কলেজের মেয়েরা দেখি খুব ফাজিল। কেন? আমাদেরকে দাঁড় করালো। ও, আপনার জন্য আমার ছাত্রীরা কিভাবে জানি না। আমি রাফিকে বলেছিলাম আমি আসবো না, কিন্তু আমার কোনো কথা শুনলো না। যা ভাবার তাই ভেবেছে। আমরা কি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি না? দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমার কাছে কি চান, কিন্তু সেটা কখনোই সম্ভব না। কারণ নিধি, তাই তো? হ্যাঁ, এটাই। প্লিজ আমাকে ছেড়ে দেন। ওদিকে ওরা কিছুক্ষণ পর চলে গেল। চান্স মারা হচ্ছে। স্যারকে প্রেম করা উচিত। তুই চুপ থাক। তুই আবার রেগে গেলি কেন? এমনি। চল এখন রেস্টুরেন্টে যাই, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে। ওরা চলে গেল। এদিকে আমি আর মারিয়া হাঁটতে হাঁটতে রাফির কাছে এলাম। তুই দিলি তো আমাকে ফাঁসিয়ে। তোকে আবার কি ফাঁসিয়ে দিব? আমার ছাত্রীরা হঠাৎ আমার সামনে এসে হাজির। মারিয়াকে দেখে কী ভেবেছে কে জানে। আরে কিছু মনে করবে না। হাবিবা ছিল, তুই জানিস মেয়েটা কেমন? ও, আমার খুব ক্ষুধা লেগেছে, সামনে রেস্টুরেন্ট আছে, চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। ঠিক আছে। আমরাও রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে বসলাম। হঠাৎ চোখ গেল পাশের টেবিলে। তুই আমাকে মারবি? পাশে টেবিলে দেখ আমার ছাত্রীরা। আরে কিছু হবে না। সেটা যেন হয়। আমরা খাবার আসা খেতে শুরু করলাম। দেখ পাশের টেবিলে স্যার। দেখ দেখ, মেয়েটা আবার ওনার পাশে বসেছে। তোর মেয়েটাকে দেখে রাগ হচ্ছে কেন? হ্যাঁ করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। প্লিজ আপনি নিজে খান, আমি নিজে খেতে পারি। খাইয়ে দিচ্ছে যখন তুই খেয়ে নে। তুই বুঝতে পারছিস না আমি খুব চিন্তায় আছি। পাশে টেবিলে আমার ছাত্রীরা। থাক ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি তো চাকরি পেয়ে গেছেন, এখন তো আপনি বিয়ে করতে পারেন। না না, এখন বিয়ে করছি না আমি। ভাইয়া, আমার বান্ধবী ভালো মেয়ে, দেখেন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ওর বাসায় কথা বলতে পারি। না, তার কোনো দরকার নেই। এদিকে হাবিবা শুনেও রাগ হচ্ছে, কিন্তু কী জন্য হচ্ছে বুঝতে পারছে না। চল, আমার আর ভালো লাগছে না। ওরা চলে গেল। এরপর আমরা বাড়িতে চলে এলাম। রাফি মারিয়াকে বলে দিস ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। নিধিকে ভুলতে পারবি না। সেটাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছি। হঠাৎ একটা গাড়ি আমার সামনে দাঁড়ালো। গাড়ি দেখে বুঝলাম এটা হাবিবার গাড়ি। আপনি রিক্সা পাচ্ছেন না? না। আপনি আমার গাড়িতে উঠে বসেন। তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। গাড়িতে উঠে বসেন, রিক্সা পেতে সময় লাগবে। দেখছেন না রিক্সা খালি নেই। হাবিবার অনেক জোরাজোরিতে আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি চুপচাপ বসে আছি। কলেজের সবাই কী ভাববে সেটাই ভাবতে কেমন হচ্ছে। আপনি চুপ করে আছেন যে? না, কিছু না। আমরা কিন্তু জানি আপনি এত চুপচাপ কেন। কলেজে ক্লাসে কিছু বললেন না? আমি আমতা আমতা করে বললাম, কি জানো? আপনার সম্পর্কে সব কিছু। মানে? কিছু না, আপনার সাথে এমনি মজা করলাম। ও আচ্ছা। আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। এর মধ্যে কলেজে এসে পৌঁছালাম। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে টিচার রুমে চলে এলাম। কি রে, স্যারকে সাথে করে নিয়ে আসলি যে? দেখলাম রিক্সার জন্য অপেক্ষা করছে, আমি তাই নিয়ে আসলাম। তুই কি এমন বলছিস? গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেল। আমি বলছি আপনার সম্পর্কে সব কিছু জানি। এই কথা শুনে তুইও না? আমি একটু মজা নিলাম। আচ্ছা শোন না, কে একজন বিয়ে কর, আমার বিয়ে খেতে ইচ্ছে করছে। বদমাইশ কোথাকার, তুই বিয়ে করে তোর বিয়ে খা। আমার মতো ছেলেকে কে বিয়ে করবে? কে? মিথ্যা কথা বলিস না, তুই যে কি মাল। আমি কোনো পণ্য নই। ঠিক আছে, বলতে পারছিস না আমার ক্ষুধা লেগেছে। ঠিক বলছিস। তাহলে চল না কিছু খেয়ে আসি। ওরা সবাই ক্যান্টিনে এসে খাবার অর্ডার করে খেতে বসলো। এখন বল স্যারকে নিয়ে কি করা যায়? ওনার মতো থাকতে দে। এক কাজ করা যায়, ওনার বিয়ে দিয়ে। ওনার নিয়ে চিন্তা করতে হবে না, উনি সমস্যা সমাধান করে নেবে। এইভাবে কেটে গেল বেশ কয়েক মাস। আমি আগের মতো স্বাভাবিক হতে শুরু করলাম। আমরা কলেজের সামনে শিফট হলাম। একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। কে বলছেন? স্যার, আমি আপনার একজন ছাত্র বলছি। হ্যাঁ বলো। স্যার, একটা সাহায্য করতে পারেন? কি সাহায্য? স্যার, আমি এখানে নতুন, তেমন কাউকে চিনি না, আর ভাবির বি পজিটিভ রক্ত লাগবে। আপনি একটু ছাত্রছাত্রীদের কাছ থেকে
খোঁজ নিয়ে বলতে পারবেন কারা রক্ত দেয়? আমার বি পজিটিভ, আমি রক্ত দিব। তুমি কোন হাসপাতালে আসো? জি, লাইফ কেয়ার। তুমি অপেক্ষা করো, আমি আসছি। আমি হাসপাতালে এলাম। ছাত্র, নাম নীল। নীলের সাথে দেখা করলাম। আপনি রক্ত দিবেন সত্যি? কেননা আমি রক্ত দিয়ে থাকি, রক্ত দেওয়া ভালো কাজ। আচ্ছা চলুন, আমি আমার ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তোমার ভাবি কি হয়েছে? পড়ে গিয়ে কেটে রক্ত শূন্য হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এই রক্ত না দিতে পারলে সমস্যা হবে। আচ্ছা, আমি হাসপাতালের ভিতরে ঢুকতেই হাবিবার সাথে দেখা। আপনি এখানে কি করছেন? আমি রক্ত দিতে আসছি, তুমি এখানে কি করছো? নিশির আব্বু অসুস্থ, তাই দেখতে এসেছিলাম। ও আচ্ছা, আমার সময় নেই, পরে কথা হবে। আমি আপনার সাথে আসছি। আচ্ছা, আমরা নীলের পিছু পিছু একটা রুমে ঢুকলাম। নীলের ভাবিকে চোখ কপালে উঠলো, এটা নিধি। স্যার, এটা আমার ভাবি, অক্সিজেন চলছে। ভাইয়া, এটা আমার স্যার। কেমন আছেন? ভালো। রক্ত কখন লাগবে? এখনই লাগবে। তাড়াতাড়ি ব্যবস্থা করো, তোমার ভাবির অনেক সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার রক্ত নেওয়া হলো। আমি নিধির কাছে শেষ দেখা দেখতে এলাম, তখন নিধি চোখ খুলল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে এলাম। নীল, এ কি করতে আসছিল? আপনাকে রক্ত দিতে। আপনি চুপ করে ঘুমান। হাবিবা নিশির আব্বু কোন রুমে আছে? হাসপাতালে যখন আসছি দেখা করে যাই। এই তো সামনে। আমি হাবিবাকে রেখে বাইরে থেকে কিছু কিছু করে দুজনেই ফল নিয়ে এলাম, একটা নীলের কাছে দিয়ে দিলাম। এরপর হাবিবাকে নিয়ে নিশির আব্বুকে দেখতে এলাম। স্যার আপনি? হাসপাতালে এসেছিলাম, তখন হাবিবার সাথে দেখা, জানতে পারলাম তোমার আব্বু অসুস্থ। ও আচ্ছা। এখন কেমন আছেন আঙ্কেল? এখন একটুও ভালো। আপনি আপনি নিশি স্যার? জি, আমি ফলগুলো নিশির কাছে দিলাম। এরপর আমি কিছু কথা বলে হাসপাতাল থেকে বের হলাম। চলুন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিই। না থাক, আমি যেতে পারবো। আপনি রক্ত দিলেন, আমি আপনাকে একা ছেড়ে দিব না। আচ্ছা, আমি হাবিবার গাড়িতে উঠে বসলাম। হাবিবা গাড়ি চালাতে শুরু করলো। আপনাকে দেখে আমার অবাক লাগে মানে? যে আপনার সাথে প্রতারণা করেছে, আপনার জীবন বিপন্ন করেছে, তাকে রক্ত দিয়ে বাঁচাতে আসলেন। আমতা আমতা করে বললাম, তোমার কথা বুঝলাম না। আপনি সব কিছু বুঝতে পারছেন। আমি নিধির কথা বলছি। আমি অবাক হয়ে গেলাম, এই মেয়ে নিধির সম্পর্কে কি করে জানলো? নিধিকে? বাহ, আপনি দেখি মিথ্যা কথা ঠিক মতো করে বলতে পারেন না। যাকে রক্ত দিলেন, আপনি নিধিকে ভালোবাসেন এখনো। আমি চুপ করে থাকার পর বললাম, তুমি নিধির সম্পর্কে জানলে কিভাবে? আপনার ডায়েরি পড়ে। এত মহান হওয়া ভালো না। আমি জানি আপনি এই নিধিকে ভুলতে পারেননি। চুপ করে রইলাম। আমি জানি নিধিকে দেখে আপনার কষ্ট হচ্ছে। চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। গাড়ি রাখো। আচ্ছা চুপ করলাম, গাড়ি থামাতে পারবো না। এরপর বাকি পথ দুইজনে চুপচাপ এলাম। হাবিবা গাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমার কিছু ভালো লাগছে না, মনের মধ্যে অস্থির হচ্ছে। হ্যাঁ, আমি এখনও নিধিকে ভুলতে পারিনি। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম। কিছুক্ষণ পর ক্লাসে এলাম। ভালো, সবাই পড়ার দিকে মনোযোগ দাও। আমি 2 দিনে তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। কি হলো, তোমাদের কোনো সমস্যা? সমস্যাগুলো বলো, আমি বুঝিয়ে দিব। স্যার, 3 অধ্যায় বুঝতে পারছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিলাম। কয়েক বিষয় বুঝিয়ে দিলাম। শোনো, 2 দিন পর তোমাদের যতটুকু পড়ানো হয়েছে ঠিক ততটাই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। আচ্ছা, আমি ক্লাস শেষে অন্য ক্লাসে এলাম। আমার তো কয়েকটা বিষয় কিছুই হচ্ছে না। তুই এক কাজ কর, স্যারের কাছ থেকে বুঝে নিস। তা তুই ঠিক বলেছিস। হাবিবা কলেজ শেষ করে বাড়িতে এলো। ফ্রেশ হয়ে খেতে আয়। আসছি। হাবিবা ফ্রেশ হয়ে খেতে বসলো। আপু, আপনাদের স্যারের নাম্বারটা দেন না। উফ, কি করবি তুই নম্বর দিয়ে? একটু কথা বলবো। চুপ ফাজিল, আব্বু জানতে পারলে তোর খবর আছে। আর স্যার, বলবো না। হাবিবা খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লো। বিকেলের দিকে হাবিবার ঘুম ভাঙলো পিচ্ছি একটা মেয়ের ডাকে। কি রে পিচ্ছি, তুই কখন আসলি? কি? আমি পিচ্ছি? আমি ক্লাস 4-এ পড়ি। বাবা এমন করে বলছে মনে হয় মাস্টার শেষ করছে। তুই একা আসছিস? আব্বু রেখে চলে গেছে। ও, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। হাবিবা ফ্রেশ হয়ে আসলো। এরা দুজনে বাইরে এসে চকলেট খেতে খেতে টিভি দেখছে। আপু,
তোর বয়ফ্রেন্ড আছে? ও বাবা, তুই বয়ফ্রেন্ড কি জিনিস সেটাও জানিস? আছে কি বল। না। তোর চেয়ে আমি এগিয়ে, আমার বয়ফ্রেন্ড আছে। বলিস কি, তোর বয়ফ্রেন্ড আছে ভাবা যায়? সেই তুই দুধ খাওয়া বন্ধ করলি আর আজ তোর বয়ফ্রেন্ড হয়ে গেল। এই চুপ কর, আমি অনেক আগেই দুধ খাওয়া বন্ধ করছি। এত বড় দামড়া মেয়ে বলে কি তার বয়ফ্রেন্ড নেই, এটা নাকি আমাকে বিশ্বাস করতে হবে। তুই কিন্তু পাকা হয়ে গেছিস। হাবিবা সন্ধ্যার সময় পড়া বোঝার জন্য বের হবে, তখন তুই ইরাকে নিয়ে যা। তোর এই ভাইয়ের মেয়ে কতটা পেকে গেছে জানো? হয়েছে, তুই নিয়ে যা। আমাকে নিয়ে যাবে কেন? আমি যদি বলে দেই আপু কোথায় গিয়েছিল? উফ, এই পিচি আয়। এরপর দুইজনে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। হাবিবা গাড়ি রেখে দরজায় কলিং বেল দিল। কিছুক্ষণ পর আম্মু দরজা খুললো। ও, তুমি কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো, ভিতরে এসো। এই মেয়েটাকে? এটা আমার মামাতো বোন ইরা। আমি আসছিলাম পড়া বুঝতে। তুমি বসো, আমি সাগরকে ডেকে দিচ্ছি। আম্মু আমাকে ডাকতে এলো। আপু, এটা কার বাড়ি? এই তুই চুপ থাক, কথা বলবি না। ওকে। আম্মু আমার রুমে এসে বলল, হাবিবা এসছে। কি জন্য? পড়া বুঝতে এসছে। তুমি আমার রুমে পাঠিয়ে দাও। আম্মু এসে হাবিবাকে আমার রুমে পাঠিয়ে দিল। আম্মু নাস্তা নিয়ে চলে গেল। কেমন আছেন? ভালো। তাহলে এই ব্যাপার, আমাকে কেন নিয়ে আসতে চাইলো না? বসো, কোথায় সমস্যা বলো। হাবিবা আমাকে দেখিয়ে দিল। এইগুলো কিছু কিছু বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা। ও আচ্ছা, এটা আমার ছোট মামার মেয়ে ইরা, খুব বদমাইশ। কি এত বড় অপমান? এটা তোমার ঠিক হয়নি ইরাকে বদমাইশ বলার। হুম। ইরা হাবিবার কানে কানে বলল, এটা তাহলে তোর বয়ফ্রেন্ড, মানে আমার দুলা ভাই? আমি হাবিবাকে বুঝিয়ে দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর আম্মু চা নাস্তা দিয়ে গেল। আমি বোঝানো শেষ করলাম। কিছু বুঝলে? জি। তাহলে আমি এখন আসি, আমার পড়া আছে। ঠিক আছে। বাই, আমি চলে যাচ্ছি। আচ্ছা যাও। আমি মনে মনে বললাম, হাবিবাকে এখানে রাখাও নিরাপদ নয়। হাবিবা নিধির ব্যাপারে আম্মুকে বলে দিতে পারে, এই জন্য ডিনার করার কথা বললাম না। হাবিবা মূল দরজা দিয়ে বের হয়ে আসতে রাফির সাথে দেখা। ভাইয়া কেমন আছেন? ভালো। তুই হঠাৎ এখানে? পড়া বুঝতে এসেছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। ও, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলি? দেখলাম সাগরকে গাড়ি থেকে নামিয়ে দিতে। স্যার হসপিটালে রক্ত দিতে গিয়েছিলেন, এখানে আমার সাথে দেখা হয়। ও, কাকে রক্ত দিয়েছে? নিধিকে। আমার মনে স্যারের কিছু হয়। ও। রাফি বুঝতে বাকি রইল না। তাহলে আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। হাবিবা এরপর বাড়িতে চলে এলো। ছাড় তুই আমাকে, বল ওই ছেলেটা কে আর আমার আপু কি করে চেনে? দামড়া মেয়ে বলে প্রেম করি না। এই চুপ, ওটা আমার স্যার। আমি তোর আব্বুকে বলে দিব। যা বল গিয়ে, কিছু হবে না। এদিকে রাফি রেগে ভেঙে আমার রুমে এলো। তুই কি মানুষ হবি না? কোন সাহসে তুই নিধিকে রক্ত দিতে যাস, যার জন্য তোর জীবন তছনছ হয়ে গেছে? তোকে কে বলল? শোন, আমি সব কিছু জানি। আমি তোকে নিষেধ করছি, কিন্তু শুনলি না। মারিয়াকে বিয়ে করে নে। আমি এখন বিয়ে করব না। থাক তোর কষ্ট নিয়ে, আমি আর বলতে আসবো না। রাফি রেগে মেগে ওর রুমে চলে গেল। ওদিকে হাবিবারা সবাই খেতে বসলো। তখন ইরা, জানো ফুপি, আপু কোথায় গিয়েছিল? এই চুপ। বকিস কেন? কোথায় গিয়েছিল? পড়ার নাম করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। তুই কিন্তু একটু বেশি পেকে গেছিস। ও বাচ্চা মানুষ, ওকে বকছিস কেন? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? স্যারের কাছে পড়া বুঝতে গেছিলাম। মিথ্যা কথা বলিস না তো, আমি কিন্তু তোর স্যারকে ফোন দেব। না, আমি মিথ্যা কথা বলছি না। এই জন্য আমি পিচ্চিকে নিয়ে যেতে চাইনি, শুধু ঝামেলা পাকিয়ে দেয়। ঠিক আছে, আমি ফোন করছি। এরপর স্যার আমার কাছে ফোন দিল। জি বলুন। হাবিবা তোমার কাছে পড়া বুঝতে গিয়েছিল। জি, 2 দিন পর পরীক্ষা, তার জন্য এসেছিল। স্যার কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি এখন রাখছি। জি আচ্ছা। স্যার ফোন রেখে দিল। আমি ঠিক বলছি, তা বিশ্বাস হলো তো? না, মিথ্যা কথা বলিস নাই। আবার কি চাই? ঘুমাতে আসছি। পাশের রুমে যা, এখানে জায়গা হবে না তোর।
আমি থাকলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবি না। হিহি। চুপ ফাজিল, যা বলছি। আমি একা ঘুমাবো না, তুমি জানো না আমি একা ঘুমাতে পারি না। তো আমি কি করব? আমি এখানে ঘুমাবো। বদমাইশ কোথাকার। অন্যদিকে স্যার ম্যাম কথা বলছে। হাবিবার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এবার বিয়ে দিতে হবে। তা তুমি কি কোনো ছেলে দেখে রাখছো? না, আমি কোনো ছেলে দেখেই রাখি নাই। তাহলে ছেলে দেখতে শুরু করো। ঠিক আছে। এদিকে আমি প্রশ্ন লিখে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে এলাম। তোমাদের পরীক্ষার জন্য ক্লাস নিব না, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা। কলেজ শেষ করে একটু শপিং মলে এলাম। এই শার্ট নিলে মনে হয় ভালো হবে। আমি হাত দিয়ে লিখতে শুরু করলাম। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি কেমন লাগছে। হঠাৎ পিছন থেকে ও মা, একদমই বাজে শার্ট, আপনাকে মানাচ্ছে না। আমি পিছন ঘুরলাম, দেখি ওরা দুই বোন। তুই পছন্দ করে দে, আসছে আবার মুখে বলতে। ইরা ভেঙচি কেটে বলল, এই তো শপিং করতে এসেছিলাম। ও তুমি কলেজে যাওনি? না। আপু, আমি এই জামা নিব। তুই একটু চুপ থাকবি? না, আপু কিনে দে না, আমার বয়ফ্রেন্ডের এই রংটা খুব পছন্দ। কি বললি তুই? যা শুনছিস তাই বলছি। তোমরা যাও শপিং করো, আমি দেখি অন্য কিছু ট্রাই করে। হাবিবার কানে কানে বলল, আপু, তুই দুলা ভাইয়ের জামা কাপড় পছন্দ করে দে। চুপ, তুই আবার শুরু করলি। আচ্ছা, আমি আপনার জামা কাপড় পছন্দ করে দিচ্ছি। না থাক, আমি দেখে নিব। আপনি এমন কেন? আমি পছন্দ করে দিচ্ছি। ঢং। হাবিবা আমার জামা কাপড় পছন্দ করলো, সাথে ওদের শপিং শেষ করলো। এখন তাহলে আসি, বিল কত এসেছে? জি, আপনার বিল দেওয়া হয়ে গেছে। মানে আমি বুঝলাম না। ম্যাম, আপনার বিল পে করে দিয়েছে। তুমি এটা কি করলে? আমার মন চাইলো তাই করেছি। এটা ঠিক হয়নি। কত টাকা বলো, আমি দিয়ে দিচ্ছি। থাক, আপনার দিতে হবে না, আপু খুশি হয়ে দিয়েছে। চলেন তো, আমার খুব ক্ষুধা লেগেছে। ইরা আমার হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্টে নিয়ে গেল। হাবিবা বলল, কি খাবেন বলেন? তোমরা কি খাবে সেটা বলো। আমি চিকেন খাবো। আপনি যা ইচ্ছা অর্ডার দেন। হ্যাঁ। আমি এরপর খাবার অর্ডার দিলাম। খাবার এলো, আমরা খেতে শুরু করলাম। তো তোমার পড়াশোনা খবর কি? সারাদিন ঘুম আর খাওয়া ছাড়া কিছুই করে না। তুই মনে হয় সব সময় আমার সাথে থাকিস। দেখেন না ভাইয়া, আমাকে একটুও দেখতে পারে না। কি হচ্ছে? হাবিবা বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ে এটা নয়, মনে হয় সব জানতা বুড়ি। এখন খেয়ে নাও, ঝগড়া পরে করো। খাওয়া দাওয়া শেষ হলো, আমি বিল দিচ্ছি। না, আমি আপনাকে নিয়ে আসছি, আমি দিব। আমি দিচ্ছি, তুমি চুপ করে বসো। আমি বিল দিয়ে আমরা বের হয়ে এলাম। তাহলে তোমরা বাড়িতে চলে যাও। আপনি গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে যাব। না, আমি রিক্সা করে চলে যাব। না, চলেন। হাবিবা ইরাকে ইশারা করে হাত ধরে গাড়িতে নিতে বলল। ইরা হাতে ধরলো। চলেন, আমাদের সাথে চলেন না। আচ্ছা, আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো। আপনি এবার একটা বিয়ে করে নেন। সময় হলে করব। আর কবে বিয়ে করবেন? বয়স পার হয়ে গেলে সব কিছু ভুলে আবার নতুন করে সাজান। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে চলে এলাম। আমি গাড়ি থেকে নামলাম। হাবিবা চলে গেল। বাবা, তুই খুব চালাক। আমি বললাম পছন্দ করে দিতে, কিন্তু তুই আমার সাথে কেমন করলি? আবার তুই জামা কাপড় পছন্দ করে কিনে দিয়েছিস। তো কি হয়েছে? এখানে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই কিন্তু চুপ হয়ে গেলি কেন? চুপ থাক। হাবিবা আর ইরা বাড়িতে পৌঁছে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে বসলাম। তখন আম্মু এলো। খেতে আয়। বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আচ্ছা। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়লাম। হাবিবা আর ইরা বাড়িতে এসে রুমে শুয়ে আছে। হাবিবা, খেতে আয়। আমরা বাইরে থেকে খেয়ে আসছি। ও, ম্যাম চলে গেল। আচ্ছা আপু, তোর বয়ফ্রেন্ড কি করে? আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মিথ্যা বলবি না, ওইটাই তোর বয়ফ্রেন্ড। আমি বাচ্চা না। তুই তো একটা বুড়ি। আমি বুড়ি হলে তুই কি খুকি? চুপ করে এখন একটু ঘুমিয়ে পড়।
হাবিবা চুপচাপ শুয়ে ভাবছে, আসলেই আমি কি চাই? আমি কি সত্যি ওনাকে ভালোবেসে ফেলছি? হাবিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। চল বাইরে গিয়ে ঘুরে আসি। এখন কোথায় যাব? চল, আজ টিউশনই নেই, দুজনে ঘুরে আসি। ঠিক আছে। আমি রেডি হয়ে নিলাম। এরপর দুইজনে একটা রিক্সা নিয়ে ঘুরতে শুরু করলাম। বাড়িতে সবসময় কি ভালো লাগে? তুই বাইরে একটু বের হতে চাস না? ভালো লাগে না। তিশাকে ফোন করছিস নাকি? হুম। দেখ, মারিয়া যদি তিশার সাথে আসে আমার কাছ থেকে দূরে থাকতে বলবি। আমার একদমই ভালো লাগে না। আচ্ছা। আমরা কোথায় যাচ্ছি? জিয়া উদ্যানে। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে 2 মিনিটের পথ। ও। এরপর আমরা চলে এলাম। আগে থেকে তিশা আর মারিয়া বসে আছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে? কোনো রকম যাচ্ছে। আমরা দুজনে বসলাম। আপনি কি সিদ্ধান্ত নিলেন বুঝলাম না। বিয়ে করার? এখন বিয়ে করছি না। আমরা 4 জন গল্প করছি। হঠাৎ ইরা সামনে এসে দাঁড়ালো। আরে তুমি ইরা না? তুমি এখানে একা একা কি করছো? আমি ইরা। আমি এখানে একা আসি নাই, আপুকে নিয়ে আসছি। তোমার আপু কোথায়? পিছনে আসছে। আমি দেখলাম আপনাকে, তাই আসলাম। ইরা আমার কাছে এসে বলল, এই মেয়ে দুইটা ফ্রেন্ড হয়। কেমন ফ্রেন্ড? গার্লফ্রেন্ড নাকি? আমি ইরার কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি এই পিচ্ছি? হাবিবা ঠিক বলছিল, এই বয়সে একটু বেশি পেকে গেছে। মনে মনে বললাম, আরে না, শুধু ফ্রেন্ড। তাই যেন হয়। ইরাকে খুঁজতে খুঁজতে হাবিবা এলো। তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। আপনারা এখানে? তুমি কে? এটা হাবিবা, সাগরের ছাত্রী। ইরা ওর মামাতো বোন। তুমি জানলে কি করে? আমাদের বাসায় আসে পড়া বুঝে নেওয়ার জন্য। সাগর, তোরা কথা বল, আমরা সামনে যাচ্ছি। আচ্ছা। আচ্ছা আপু, তুমি কেন আমাদের পিছু করো? জি না, আমি আপনাকে পিছু করিনি। পাশে আমার বাড়ি। মারিয়া, একটু চুপ করো। আমি দেখেছি আপনার সাথে দেখা হলে এই মেয়ে হাজির হয়ে যায়। তার কোনো কাজ নেই। ইরা, তুমি এখানে কি করতে আসছো? সত্যি বলবো? সত্যি বলো, মিথ্যা বলবে কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। আমরা ইরার কথা শুনে অবাক হয়ে গেলাম। কি তুই এই জন্য আমাকে জোর করে এখানে নিয়ে আসছিস? বাড়িতে চল, তুই প্রেম করা বের করছি। নিজে প্রেম করতে পারে না, তাই আমার প্রেম নষ্ট করতে আসছে। বলে কি? 4 জন চুপচাপ বসে আছি। আচ্ছা, আপনি হ্যাঁ বলে দেন, আমি বাড়িতে ব্যবস্থা করব। আমি এখন বিয়ে করব না। হারামজাদি, ঢং দেখো, বিয়ে করবো নাকি? নির্লজ্জ মেয়ে। দেখেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার কিছু করার নেই, আমি তো বাসতে বলি নাই। আমি কিন্তু আপনার বাড়িতে চলে যাব, গিয়ে আন্টিকে বলবো আপনি আমাকে বিয়ে করার কথা বলে বিয়ে করছেন না। কি এত বড় সাহস! সহ্য হচ্ছে আর। এই আপু, চুপ থাক। স্যার, আমি আইসক্রিম খাবো, নিয়ে আসেন না। ইরা, মারিয়া, তুমি কি খাবে? আমিও। যান, ওর জন্য নিয়ে আসেন, ওর সহ্য একটা। আমি আইসক্রিম আনতে চললাম। আহারে, কত প্রেম! এ মেয়ে, কিছু বলবে? না তো, কিছুই বলি নাই। আপনি মনে হয় ভুল শুনছেন। তুমি কি চাও? কিছু না, তবে আমি ওনার সাথে আপনার বিয়ে হতে দেবো না। কে আটকাবে? কেন? আমি যেই না চেহারা আসছে আমার প্রেম করতে। এ মেয়ে, কি বললে? যা শুনছেন তাই বলছি। আমি দেখো কে দেয় আপনার সাথে ওনার বিয়ে। ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি ওনাকে বিয়ে করে দেখাবো। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেখবো কি করে বিয়ে করেন। এর মধ্যে আমি চলে এলাম। ইরা, তোমার আইসক্রিম নাও। এই নাও, তোমার আপুকে দাও। আমি মারিয়াকে আইসক্রিম দিলাম। আমি কি বাচ্চা নাকি আমার জন্য আবার আইসক্রিম নিয়ে আসছেন? এমনি। কিছুক্ষণ পর রাফি আর তিশা এলো। চল, এখন আমাদের যেতে হবে। ঠিক আছে। এরা দুজনেই রিক্সা নিয়ে চলে গেল। কি রে, তোর মন খারাপ কেন? মন খারাপ হবে না? ওনার ছাত্রী আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি বলছে? ওনার সাথে আমার বিয়ে হতে দিবে না। আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি বিয়ে করবই। আজ আমি বাড়িতে গিয়ে বলবো। আচ্ছা। এদিকে আমরাও বাড়িতে এলাম।
হাবিবা বাড়িতে এসে ভাবতে শুরু করলো। সে কি করবে বুঝতে পারছে না। কি ভাবছিস? কি করে বিয়ে বন্ধ করা যায়? এক কাজ কর, তুই বিয়ে করে নে। চুপ কর, বক বক করে যাচ্ছিস। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়ে যখন তোর সামনে দিয়ে তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাবে, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। উফ, চুপ কর, আমাকে ভাবতে দে কি করা যায়। হাবিবা নিশি আর রিবিকে ফোন করে আসতে বলল। আসছে বুদ্ধিমতীরা। হিহি। তুই এখন যাবি? ওকে, যাচ্ছি। কিছুক্ষণ পর নিশি আর রিমি আসলো হাবিবাদের বাড়িতে। কি হয়েছে? তুই আমাদের জরুরিভাবে আসতে বললি কেন? আমি একজনের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। কার সাথে? এই পিচ্ছি, তুই হাসছিস কেন? ওর কথা বাদ দে, এখন বল আমি কি করব। কি হয়েছে না বললে কি করা যাবে ভাববো কেমন করে? আমি না। থাক, আমি বলছি। আপনাদের স্যারকে ভালোবাসে, কিন্তু একটা মেয়ে বলছে সে বিয়ে করবে। কি? কি? ইরা যা বলতেছে তা কি সত্যি? আমি মারিয়াকে বলছি আমি ওনার সাথে কখনো বিয়ে করে দেব না। তাহলে এখন কি করা যায়? দুজনের পেছনে 2টা করে 4টা লাথি দেব। আমাদের তো একটু ভাবতে সময় দিবি। আমি তেমন সময় দিতে পারবো না। তুই বাড়িতে বল আমি ওনাকে বিয়ে করব, তাহলে সমস্যা থাকে না। একদম খারাপ কথা বলবি না, আমি ওই মেয়ের সাথে বিয়ে হতে দেব না। তাহলে বাড়িতে বলে দেখ কি বলে আঙ্কেল আন্টি। ঠিক আছে, আমি বলবো। তোকে দিয়ে কাজ হবে, তোর আপু এই সব কিছুই পারবে না। এদিকে আমি আর রাফি বাড়িতে এসে বসে আছি। রাফি, তুই একটা মেয়ের কথা বলেছিলি না? আপনার সাথে মারিয়ার কথা বলেছিলাম। মারিয়া বলছে 2 দিন পর ওর মা বাবাকে নিয়ে আসবে। আমি এখন বিয়ে করতে পারবো না। আমি কিছু জানি না, তুই বিয়ে করবি এটাই আমার শেষ কথা। রাফি, তুই ওদেরকে আসতে বল। দূর, ভালো লাগে না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। নিধির কথা মনে পড়ছে। নিধির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। রাতের দিকে হাবিবা তার বাবা মায়ের সাথে খেতে বসলো। আব্বু, আমি একটা কথা বলতে চাই। কি কথা? মানে হচ্ছে কি? কি মানে করছিস? কি কথা বলবি বলে ফেল। আপু, আমি বলবো। তুই একটু চুপ থাক, আমাকে বলতে দে। তুই বলতে পারছিস না, আমি তোর হয়ে বলে দেই। হাবিবা, তাড়াতাড়ি বল। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আমি হাবিবা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, কি বেয়াদব মেয়ে, দিন দিন দেখছি তোর সাহস বেড়ে যাচ্ছে। ছি ছি, তুই আমাদের কথা ভাবলি না? কে সে? স্যারকে ভালোবেসে ফেলেছি। ওনার বিয়ের কথা চলছে একটা বিয়ের সাথে। অসম্ভব, আমি সাগরের সাথে তোর বিয়ে দিতে পারবো না। কেন পারবে না? উনি ভালো চাকরি করে। লোকজন কি বলবে যে বাড়ির দারোয়ানের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি? সি, ওনার যদি মারিয়ার সাথে বিয়ে হয়েছে তাহলে আমি কিন্তু কিছু একটা করে বসবো। হাবিবা খাবার প্লেট ঠেলা দিয়ে রেখে রুমে এসে দম করে দরজা বন্ধ করে দিল। কি হবে হাবিবা? হাবিবা মা, দরজা খোল। দরজা খোল, আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। আপু, দরজা খোল। আমি দরজা খুলবো না, তোমরা আমাকে একা থাকতে দাও। আমি কিচ্ছু খাবো না, রুম থেকে বের হব না। হাবিবার মা, এখন আমি কি করব? বলছি তুমি এক কাজ করো, তুমি বড় ফায়াকে ফোন করো। আমি আমার ভাইদের আসতে বলছি। ঠিক আছে স্যার ওনার বড় ভাইকে ফোন করলো। ম্যাম, হাবিবার মামাদের কাছে ফোন করে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে তারা চলে এলো। কি হয়েছে? তুই আমাকে তাড়াতাড়ি আসতে বললি কেন? আমার হাবিবা কোথায়? আমার বড় মেয়েকে নিয়ে ঝামেলা হচ্ছে। কি হয়েছে দোলা ভাই? আমাদের বাড়িতে একটা ছেলেকে দারোয়ান চাকরি দিয়েছিলাম, পরে সে হাবিবার কলেজের অধ্যাপক হয়েছে। এখন হাবিবা ওই ছেলেকে সারা বিয়ে করবে না। আমি আমার ছোট্ট মায়ের সাথে কথা বলবো। ভাইয়া, হাবিবা দরজা বন্ধ করে আছে, আমাদের কোনো কথা শুনছে না। বলছে ওই ছেলে বিয়ের কথা চলছে, যদি বিয়ে হয়েছে তাহলে কিছু একটা করে বসবে। আমি দেখছি কি করা যায়। হাবিবা মা, দরজা খোলো। দেখ, আমি আর বড় আব্বু এসেছি, আমাকে বল কি হয়েছে। আমি দরজা খুলবো না। দরজা খোল, আমি তোর বিয়ে দেব। হাবিবা দরজা খুলল। ওর বড় আব্বু হাবিবাকে সোফায় বসালো। কি হয়েছে মা, বল।
আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি এখনো বলতে পারিনি। মারিয়া নামের একটা মেয়ে ওনাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাইয়া আমি কি করব বুঝতে পারতেছি না। আমাকে ভাবতে দে। আমি ছেলেটাকে দেখেছি, ভালো ছেলে। সে তো আমি জানি। তাহলে আপত্তি কোথায়? ছেলে কলেজের অধ্যাপক। লোকজন কি বলবে, দারোয়ান থাকা ছেলেকে বিয়ে দিচ্ছি? এখন এসব ভাবতে হবে না। সো আমি তোর আব্বুকে বিয়ে না দিলে আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দেব। আচ্ছা, আমি যা বললাম তা মনে রাখিস। আমরা আগামীকাল ছেলের বাড়িতে যাব। ঠিক আছে। পরের দিন বিকেলে ঘুম ভাঙলো ইরার ডাকে। আরে তুমি এখানে কি করছো? কি? আব্বুর সাথে এসেছি। দুলাভাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। আমাকে দুলাভাই বলছো কেন? পরে বলবো, আপনার আম্মু ডাকছে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখি স্যার আর আরও 2জন ভদ্রলোক এসেছে। বল। তুই বাজার থেকে নাস্তা নিয়ে আয়। ঠিক আছে। রাফি নাস্তা আনতে চলে গেল। আমি সোফায় বসলাম। স্যার হঠাৎ আপনারা আমার বাড়িতে? আসতে হলো, এটা হলো হাবিবার বড় চাচা, ওটা ওর বড় মামা। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি কখনো। এখন কাজের কথায় আসা যাক। আমরা আপনার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। ও রাফি, বলছি তাহলে কি সেই সমন্বয়? না, আমরা হাবিবার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। কি বলছেন আপনি? ওটা আমার ছাত্রী। দেখো বাবা, তোমার বিয়ে কথা চলছে শুনে বাড়ির মাথায় করেছে, তুমি আমার মেয়েকে বাঁচাও। দুলাভাই, আপনি রাজি হয়ে যান। কিন্তু আমরা একটা মেয়ের পরিবারকে আগামীকাল আসতে বলেছি। দেখুন, আমার মেয়ে যদি আপনার ছেলের সাথে বিয়ে না হয় তাহলে হয়তো কিছু একটা করে বসবে। স্যার, আমি হাবিবার সাথে কথা বলে দেখব। দেখো, হাবিবা কথা নড়চড় করবে না। তোমাকে বিয়ে না হলে সে একটা কিছু করে ফেলবে। আমি একটু আমার ছেলের সাথে কথা বলিনি। আমি আম্মু আর রাফি একপাশে এলাম। বলো। বলছি তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ, হাবিবা বাবা নিজে এসে বিয়ের কথা বলেছে। তোর দুঃসময়ে উনি তোকে দারুণের চাকরি দিয়েছিল। তুই জানিস উনি তোর কলেজের চাকরি পাইয়ে দিয়েছে। তুই জানিস কেমন করে? একদিন কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলতে দেখে আমি শুনেছিলাম। তুই মারিয়ার সাথে কথা বল। আমি মারিয়াকে কিছু একটা বুঝিয়ে দিব। ঠিক আছে, আমি জানি হাবিবা জেদি কিছু একটা করে বসবে। আমি ওনাদেরকে হ্যাঁ বলে দিচ্ছি। আমরা ওনাদের কাছে এলাম। ভাবি, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমি রাজি। আম্মু ওনাদের কফি আর নাস্তা দিল। তাহলে এখন বিয়ের কথায় আসা যাক। আঙ্কেল, আপনারা যা বলবেন সেটাই আমরা মেনে নিব। ভাইয়া, তুমি তাহলে বিয়ের দিন ঠিক করো। বড় ভাইয়া, আপনি দিন ঠিক করলে ভালো হয়। 5 দিন পর বিয়ে হলে ভালো হয়। আমার মেয়ে বিদেশ থেকে বাড়িতে আসবে। আমরা তাই মেনে নিলাম। ওনারা বিয়ের কথা ঠিকঠাক করে সন্ধ্যায় বাড়িতে চলে গেল। আমি হাবিবাকে ছাত্রীভাবে দেখি, এখন বউ হিসেবে কীভাবে মেনে নিব? কোনো সমস্যা নেই। আমি গ্রামের বাড়িতে জানিয়ে দিই, তোর বোনরা আসবে, আরও লোকজন আসবে। এত লোকজন রাখবো কোথায়? আমি এক কাজ করছি, আমাদের উপরে যে ফ্ল্যাটটা ভাড়া হবে সেটা 1 মাসের জন্য ভাড়া নেই। বাড়িওয়ালা তো ভাড়া বেশি বলবে। আচ্ছা, আমার সাথে চল, দেখি কথা বলে আমরা দুজনে বাড়িওয়ালার বাড়িতে এলাম। তোমরা আসো। কি মনে করে তুমি আমার বাড়িতে আসোই না? আঙ্কেল, আমি কলেজের জন্য ব্যস্ত থাকি। ভালো। আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। কি বিপদ? তাহলে শোনেন। রাফি বাড়িওয়ালার সাথে সব কিছু বলল। এই সমস্যা, ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে, তবে ওনারা সামনের মাসে উঠবে। কিছু একটা করা যায় না? আপনি একটু ভেবে দেখেন। ঠিক আছে। আঙ্কেল, এই টাকাগুলো রাখেন কয়েকদিনের জন্য। এই সব লাগবে না, তোমরা বিদ্যুৎ বিল দাও। এমনিতেই ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে। এই বাড়িতে বিয়ে হয় না, এই প্রথম কোনো বিয়ে হচ্ছে, তাই এটা আমার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আচ্ছা। আমরা বাড়িতে চলে এলাম। স্যার বাড়িতে গেল। কি হয়েছে? রাজি না হয়ে যাবো কোথায়? যাক, ভালোই হয়েছে। ইরা হাবিবার রুমে এলো। কি রে, কি বললো উনি? প্রথমে রাজি হচ্ছিল না, তারপর রাজি হয়ে গেছে। 5 দিন পর তোদের বিয়ে। আসছে আমার সাথে চ্যালেঞ্জ করতে। আমি জিতে গিয়েছি। হাবিবা ভাবতে পারছে না তার আমার বিয়ে। পরের দিন আমি কলেজে এলাম পরীক্ষা নিতে। সবাই প্রস্তুতি নিয়ে আসছো? আমি দেখতে আসলাম পরীক্ষা কেমন চলছে। সবাই পরীক্ষা দিতে আসছো?
এই নাম্বার কিন্তু ভাইভাতে যোগ করা হবে। সবাই ভালো করে পরীক্ষা দিবে। হাবিবুর, তুমি সবাইকে প্রশ্ন দাও। জি স্যার, আমি সবাইকে প্রশ্ন দিলাম। প্রিন্সিপাল স্যার গার্ড হিসেবে তিশা ম্যামকে রেখে গেল। তুমি পিছনে থাকো, আমি সামনে আছি। জি আচ্ছা। অনেক কিছুই আনকমন এসেছে, এখন কি করব? রিমি, একটু সাহায্য কর। তোর বরকে বল সাহায্য করতে। করবে না, তুই খাতা পাশে রেখে লেখ। ঠিক আছে। কথা হচ্ছে কেন? চুপ করে লেখো। স্যার, একটু এখানে আসবেন? কোনো সমস্যা? এটা বুঝতে পারছি না। পরীক্ষায় বলে দেওয়া যাবে না। স্যার, আপনি এমন করতে পারলেন? আমার দুলাভাই উফ, কি জ্বালা। আমি বুঝিয়ে দিলাম, শোনো, এই সম্পর্ক বাইরে, কলেজে না। ওকে। এরপর আমি সারা রুম ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ হাবিবা দাঁড়িয়ে পড়ল। এই, একটু এদিকে আসবেন? বলো। এইগুলো আমার হচ্ছে না, আমাকে বলে দেন না। এটা সম্ভব নয়। আমি না আপনার হবু বউ, আপনি আমার সাথে এরকম করতে পারলেন? তোমরা আমার সাথে এমন করতে শুরু করলে কেন? আমি কিছু জানি না, আপনি বলে দেন না, না হলে কিন্তু। কিন্তু কি? আমি আমার শাশুড়িকে বলে দিব আপনি ছ্যাঁকা খেয়েছেন। উফ, আমি হাবিবাকে কয়েকটা বলে দিলাম। পরীক্ষা শেষ হলো। আমি আর তিশা ম্যাম খাতা জমা নিয়ে লাইব্রেরিতে চলে এলাম। দুলাভাইকে আজ আমরা খুব ব্ল্যাকমেল করছি। তোরা পারিস বটে। আমার তো পরীক্ষা দিতে ইচ্ছে করছিল না, তবুও আমার পরীক্ষা দিতে আসছি। তুই পরীক্ষা না দিলে স্যার তোকে ছেড়ে দিত? সেটা তুই ঠিক বলছিস, আমার বরকে আসতে বলতো, আমি এখন ওনাকে জ্বালাবো? হাবিবা আমার কাছে ফোন দিল। কে বলছেন? জি, আমি আপনার একমাত্র বউ বলছি। তুমি আমার নাম্বার কোথায় পাইছো? আপনি আমার স্বামী, আপনার নাম্বার পেতে কি আমার সময় লাগে? উফ, কি জন্য ফোন করছো বলো। আপনি একটু ক্যাম্পাসে আসেন, কথা আছে। ঠিক আছে, আমি আসছি, তুমি অপেক্ষা করো। আমি ফোন কেটে দিয়ে খাতাগুলো ব্যাগে ভরে নিয়ে ক্যাম্পাসে এলাম। দুলাভাই, আমাদের কিন্তু পাশ করে দিতে হবে। তোমরা যা লিখছো সেই নাম্বার পাবে। কি বলবে তাড়াতাড়ি বলো, ছাত্রছাত্রীরা দেখলে কি বলবে? আজ না হয় কাল কলেজের সবাই জানবে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়িতে যাব। আমিও যাব, আমি আমার ছোট দেবরের সাথে কখনো দেখা করিনি। ও, তোরা চলে আয়, আমি শ্বশুর বাড়িতে যাব। আমি আর হাবিবা কলেজে থেকে বের হয়ে 1 মিনিট হেঁটে বাড়িতে চলে এলাম। আসার আগে হাবিবা ছোট ভাইয়ের জন্য চকলেট আইসক্রিম নিল। ও মা, তুমি আসছো? আমি ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছি। কিন্তু সে তো এখন স্কুল থেকে বাড়ি আসেনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। আমি ফ্রেশ হওয়ার পর হাবিবা ফ্রেশ হয়ে বের হলো। তুমি কি শুরু করলে? কি শুরু করলাম? তোমার মাথায় আসলো কি করে আমার বিয়ের কথা? ভালোবাসি, তাই আমি আপনাকে বিয়ে করব। উফ, আমার কোনো কথা শুনতে চাও না? আম্মু হাবিবাকে নাস্তা দিল। কি হলো, আপনিও খান? না, তুমি খাও। আমি তাহলে খাবো না। ওকে, আমি খাচ্ছি। আমি খেতে শুরু করলাম, তখন হাবিবা খেতে শুরু করলো। কিছুক্ষণ পর ছোট ভাই বাড়িতে এলো। আপনি আমার ভাবি? তুমি কোথায় থাকো? তোমাকে দেখা যায় না। আমি স্কুল থাকি আর টিউশনিতে। তাই? এই নাও তোমার আইসক্রিম আর চকলেট, তুমি যাও ফ্রেশ হয়ে খেতে আসো। এই, খেতে আয়। রুমে কি বসে থাকলে হবে? তুমি খেতে আসো। জি ভাইয়া, আপনি যান, আমি আসছি। আমরা খেতে আসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। লোকজন 2 দিনের মধ্যে চলে আসবে। আমি ফার্নিচার ভাড়া নেওয়ার কথা বলছি, আজকের মধ্যে চলে আসবে। সে তো অনেক টাকা খরচ। সে তো অবশ্যই হবে। এরপর খাওয়া দাওয়া সেরে হাবিবা চলে গেল। পরের দিন আমার কিছু আত্মীয় স্বজন বাড়িতে চলে এলো। রাফি, মেয়ের ছবি আমাদের দেখালি না, আমাদের না জানিয়ে বিয়ে ঠিক করলি? হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, মেয়ের বাড়ির লোকজন আসছিল। আরে, তোমার সাথে মজা করলাম, আমরা সব শুনেছি। তুই বিয়ে করছিস কবে? আমি বিয়ে করার জন্য সময় আছে, তুই বিয়ে করবি কবে সেটা বল। তোরা দুইজন মুখ বন্ধ কর। তুই তিশা আর মারিয়াকে বলছিস? তিশা আসবে, কিন্তু মারিয়া আসবে কি না আমি জানি না। ও আচ্ছা। বিকেলে হাবিবার সাথে শপিং করতে যেতে বলেছে। আমি কেন যাব? হাবিবাকে একা যেতে বলো। হাবিবা তোমাকে সাথে করে নিয়ে যাবে বলছে, তুমি যাও। বিকেলের দিকে আমি আবির আর রাফি হাবিবার সাথে শপিং মলে এলাম। আপনি কি নিবেন? মানে কি? আপনি কি কি শপিং করবেন তার একটা লিস্ট বলেন। আমার জিনিস আমি নিয়ে নিব। আব্বু বলে দিয়েছে আপনার শপিং করিয়ে দিতে। আমাদের দায়িত্ব আছে তোমার শপিং করে দেওয়ার। তুই ঠিক কথা বলছিস। এসব বাদ দাও, আমি গ্রামের নিয়মে যাব। আমি তোমার বিয়ে শপিং করে দিব, সেটা তোমাকে পরে আমার বাড়িতে আসতে হবে। সেটা তোমাকে পরে আমার বাড়িতে আসতে হবে, আর আমি নিজে শপিং নিজে করব।
ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। এরপর আমরা শপিং করলাম, হাবিবার পছন্দ অনুযায়ী সব কিছু। তুমি এবার বাড়িতে চলে যাও, ঠিক আছে। ডিনার করে যাও। এরপর রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। এইভাবে কেটে গেল 2 দিন, বিয়ের দিন চলে এলো। এই সাগর, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমাবি? এই তো উঠছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তোরা নাস্তা করতে আয়। আচ্ছা আপু। আমরা নাস্তা খেতে বসলাম। সকাল সকাল বিয়ের জন্য তৈরি হতে হবে। সেটাই, সাগর তাড়াতাড়ি নাস্তা শেষ করে নে। ঠিক আছে। নাস্তা শেষ করে রুমে আসতে হাবিবার ফোন। হ্যাঁ বলো। আপনি কখন আসবেন? সময় হলে আসবো, এখন কাজ আছে, ফোন রাখলাম। আচ্ছা। আমি রুমে বসে আছি, তখন তিশা এলো। তুমি কেমন আছো? জি ভালো। মারিয়া এসেছে? না, আপনার বিয়ের কথা শুনে কান্নাকাটি করছে। কি করা যাবে, আমি তো বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। জি, আমি সব কিছু শুনেছি। ভালো। দুপুরে বিয়ে করতে এলাম। বিয়ে সম্পন্ন করতে করতে বিকেল পার হয়ে গেল। সন্ধ্যায় বাড়িতে ফিরে এলাম। এরপর ছাদে এসে একা বসে আছি, ভাবছি কি থেকে কি হয়ে গেল। কাকে বিয়ে করতে চেয়েছিলাম আর কাকে বিয়ে করলাম। ফোন থেকে নিধির ছবি দেখছি, চোখ থেকে পানি পড়ে ফোনের গ্লাস ভিজে যাচ্ছে। বাড়ির সবাই কত আনন্দ করছে, কিন্তু আমার মনে আনন্দ নেই। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি পিছন ফিরে দেখি হাবিবা। আমি চোখ মুছে নিলাম। আপনি একা একা ছাদে কি করেন? কিছু না, বাতাস বইছে তাই ছাদে আসছি। তুমি এখানে কেন? রুমে ভালো লাগছিল না, আপুর সাথে এসেছিলাম। আপু দেখলো আপনি আসছেন, তাই আমাকে রেখে চলে গেছে। আপনার চোখে পানি কেন? কই? আমার সাথে মিথ্যা বলবেন না, আমি দেখেছি আপনি নিধির ছবি দেখে কাঁদছিলেন। চুপ করে রইলাম। চুপ থাকবেন না। হাবিবা আমার চোখ মুছে দিল। আপনার ফোনে শুধু আমার ছবি থাকবে, তাছাড়া অন্য কারো না। আচ্ছা। আমাকে ভালোবাসতে হবে, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। আমাকে কেন বিয়ে করলে? আমি আপনাকে ভালোবাসি তাই। হাবিবা আমাকে জড়িয়ে ধরলো। আমি আপনাকে ছাড়তে পারবো না। আপনি আমাকে জড়িয়ে ধরেন না। মানে কি মানে করছেন? আমি আপনার বউ, আমাকে একটু জড়িয়ে ধরেন। আমি কি বুঝতে পারছি না। আমি চিন্তা বাদ দিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আমি অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে এগিয়ে চলতে চাই।